সাধাসিধা একজন ব্যাংক কর্মকর্তা হঠাৎ করেই ব্যাংকরাপ্ট হয়ে পথে বসে যায়, আর অভাবের তাড়নায় সে বেছে নেয় পুরুষ পতিতাবৃত্তি। এই কাজ করতে গিয়েই সে সম্পর্কে জড়িয়ে পড়ে এক কুখ্যাত ডনের বউয়ের সাথে, আর এখানেই জীবনটা তছনছ হয়ে যায় তার, কারণ এই ডন তার জীবনের পেছনেই পড়ে যায়। তো এই ডনের হাত থেকে বাঁচতে সে কি কি করে সেটাই দেখবো আজকের গল্প ত্রিভুবন মিশ্রা সিএ টপারে। চলুন তাহলে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। फिर से वही सेम आवाज आ रही है। मम्मी कहती है कि भूकंप आता है। শুরুতেই আমরা ত্রিভুবন মিশ্রা নামের একজন ব্যক্তিকে দেখি, যাকে কিনা অন্য একজন ব্যক্তি বেঁধে রেখে মারছিল। ওই ব্যক্তি ত্রিভুবন মিশ্রাকে মারতে মারতে বলছিল, এতদিন তুই অনেক মহিলাদের সাথে মজা করে ফেলেছিস, এখন আমি তোকে আর জীবিত রাখবো না। সেই ব্যক্তি ত্রিভুবন মিশ্রাকে আক্রমণ করতেই যাবে, কিন্তু তখনই ত্রিভুবন সুযোগ বুঝে ওই ব্যক্তির হাত থেকে বন্দুক কেড়ে নেয়, আর উল্টো তাকেই চাকু দিয়ে আঘাত করে, আর সাথে সাথেই মাটিতে ফেলে দেয়। সেই ব্যক্তি তো রক্ত দেখে নিজেই ভয় পেয়ে যায়, আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর আমাদের এই ঘটনার কিছুদিন পূর্বের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা ত্রিভুবন মিশ্রার পরিবারকে দেখি, যারা কিনা একসাথে সিনেমা হলে মুভি দেখতে এসেছিল। সেখানে ত্রিভুবন মিশ্রার স্ত্রী, তার শালা শম্ভু, আর শম্ভুর স্ত্রীও ছিল। মুভিতে যখনই একটা রোমান্টিক সিন চলে আসে, তখনই মিশ্রা তার শালা শম্ভুকে বলতে থাকে, চল বাইরে গিয়ে পপকর্ন কিনে আনি। দেখে মনে হচ্ছিল মিশ্রা মুভির এই রোমান্টিক সিন দেখে বেশ লজ্জা পাচ্ছে, তাই সেখান থেকে কেটে পড়তে চাইছে। তো যখন তারা বাইরে যাচ্ছিল, তখনই তারা বিন্দি নামের একজন মহিলার সামনে চলে আসে। সেই মহিলা তাদের সামনে থেকে দ্রুত সরতে বলে। বিন্দির সাথে তার হাজবেন্ড রাজাও সেখানে ছিল। এখানে আমরা জানতে পারি যে বিন্দি একজন মুভি লাভার। সে মুভি দেখতে অনেক বেশি পছন্দ করে, আর সবসময় চায় তার হাজবেন্ড যেন মুভির হিরোদের মতোই রোমান্টিক হয়, আর তাকে সেভাবেই ভালোবাসে। কিন্তু বিন্দির হাজবেন্ড তো অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিল, রোমান্টিক হওয়া তো দূরের কথা, সে তো বিন্দির সাথে ঠিকভাবে কথাও বলতো না, যে যেন বিন্দির সবসময় মন খারাপ থাকতো। তো এদিকে মিশ্রা আর তার শালা শম্ভু পপকর্ন নিয়ে ফিরে আসে। এরপর তারা একসাথে মুভি দেখা শেষ করে। যখন তারা সবাই মুভি দেখে বের হয়ে যায়, তখন আমরা সেখানে একজন কাপলকেও দেখতে পাই। যখন তারা থিয়েটার থেকে বের হচ্ছিল, তখন কিছু ব্যক্তি বন্দুক দেখিয়ে সেই কাপলকে আটকে ফেলে। কিছুক্ষণ পরেই আমরা সেখানে রাজাকে দেখতে পাই, আর আমরা বুঝতে পারি রাজা কোনো খারাপ কাজের সাথে জড়িত। রাজার স্ত্রী বিন্দি তখন তাকে উদ্দেশ্য করে বলতে থাকে, রাজা তাহলে তাকে এ কারণেই মুভি দেখতে এনেছে, কেননা তার এখানে কাজ ছিল। আমরা জানতে পারি রাজা টাকার বিনিময়ে মানুষকে কিডন্যাপিং সহ নানা ধরনের খারাপ কাজ করত, আর এই লোকগুলো তারই লোক ছিল। তো কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি কেন রাজা এই কাপলকে ধরেছিল। মূলত এরা দুজনেই বিবাহিত ছিল, আর একে অপরের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিল, আর এই লোকের স্ত্রী রাজাকে টাকা দিয়েছিল তাদের হাতে নাতে ধরার জন্য। এরপর রাজা নিজের লোকেদের দ্বারা সেই কাপলকে পেটাতে থাকে, আর তারপর তার লোকেদের নির্দেশ দেয় এই কাপলকে তার আস্তানায় নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা মিশ্রাকে দেখি, যারা সবাই বাইকে করে বাড়ির দিকে ফিরছিল। তখনই শম্ভু মিশ্রাকে উদ্দেশ্য করে বলতে থাকে, জিজাজি আপনার জীবন তো অনেক ভালো, আপনি সরকারি চাকরি করেন, চাইলেই তো টেবিলের উপর দিয়ে নিচ দিয়ে টাকা আসতে পারে, ঘুষ নিলে তো আপনার টাকা রাখার জায়গাই থাকবে না। তো শম্ভুর এসব কথা শুনে মিশ্রা হাসতে থাকে। তখন মিশ্রার স্ত্রী শম্ভুকে এসব কথা বলতে মানা করে, আর বলে মিশ্রা সবসময় একটা সৎ জীবন যাপন করতে চায়, আর তারা যেভাবেই আছে সেভাবেই অনেক বেশি সুখী আছে। এখানে তার স্ত্রীর কথায় আমরা বুঝতে পারি যে মিশ্রা অনেক সৎ জীবন যাপন করে। সে সবসময় ভাবতে থাকে তার কারণে যেন মানুষের সাথে কখনো কোনো অন্যায় না হয়। এ কারণে অনেক সময় তাদের সংসারে টাকা পয়সা টানাটানিও পড়ে যায়, কিন্তু শম্ভু মানুষের কাছে পলিসি বিক্রি করে অনেক টাকা কামাই করত। এ কারণে সে সব সময় মিশ্রাকেও এমনটা করতে উৎসাহ দিত। তো বাড়ি পৌঁছানোর পর গ্রাম থেকে মিশ্রার কাছে তার বাবার ফোন কল আসে। এখানে তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি মিশ্রার বাবা গ্রামে তাদের বাড়িটা মেরামত করছিল, আর এই কারণেই মিশ্রা তাকে টাকা পাঠাতে চেয়েছিল। তো মিশ্রা তার বাবাকে বলতে থাকে সে লোনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে,
খুব দ্রুতই সে টাকা পেয়ে যাবে। এই কথা শুনেই তার বাবা বলতে থাকে, মিশ্রা তো সরকারি অফিসে চাকরি করে, তাও আবার একজন টপার হিসেবে। সে চাইলে এমনিতেই টাকাটা পেতে পারত, তার ব্যাংক থেকে খামোখা লোনের জন্য এভাবে অ্যাপ্লাই করার প্রয়োজনই পড়তো না। সে চাইলে এমনিতেই কোটিপতি হয়ে যেতে পারে। এ কথা শুনেই মিশ্রা বেশ রেগে যায়। সে বলতে থাকে সে কোনো প্রকারের ঘুষ খেয়ে বড়লোক হতে চায় না, সে যেভাবে আছে সেভাবেই অনেক বেশি খুশি আছে, আর সে খুব দ্রুতই বাড়িতে টাকা পাঠিয়ে দিবে। তার বাবা যেন বাড়ির মেরামতের কাজ শুরু করে দেয়। এ কথা বলেই মিশ্রা তার বাবার সাথে কথা বলা শেষ করে। অপরদিকে আমরা বিন্দিকে দেখি, যে কিনা নিজের স্বামীর সাথে রোম্যান্স করতে চাইছিল, কিন্তু রাজা তো ডায়াবেটিসের ওষুধ খেয়ে সেগুলো নিয়েই গবেষণা করতে শুরু করে দেয়। আর বিন্দিকে বলতে থাকে সে যেন এখন তাকে ডিস্টার্ব না করে, তার এখন অনেক কাজ আছে। আমরা বুঝতে পারি রাজা বিন্দিকে টাকা দিয়ে খুশি করতে পারলেও সে তাকে শারীরিকভাবে কখনো সন্তুষ্ট করতে পারে না। এ কারণেই বিন্দি অনেক বেশি আপসেট থাকে সবসময়। অন্যদিকে আমরা মিশ্রার স্ত্রীকে দেখি, যে কিনা কেকের বিজনেস করত। মাঝে মাঝেই তার 2-4টা অর্ডার আসতো, সেখান থেকে তাদের সংসারের কিছু টাকাও আসতো। কিন্তু তাদের বাড়ির ওভেনটা নষ্ট হয়ে গিয়েছিল, সে কোনোভাবে সেটা দিয়েই কাজ চালাতো। যদিও তাদের সংসারে টাকা পয়সার কমতি ছিল, কিন্তু তারা অনেক বেশি হ্যাপি ছিল। একে অপরের সাথে তাদের অনেক মিল মহব্বত ছিল। অপরদিকে বিন্দি রাজাকে একটা গান শুনিয়ে বলতে থাকে রাজা যেন তাকে এই গানে একটু ডান্স করে দেখায়, তাহলে তার অনেক বেশি ভালো লাগবে। এই কথা শুনেই তো রাজা অনেক বেশি রেগে যায়। সে বিন্দিকে বলতে থাকে সে কি এখন নিজের কাজকর্ম বাদ দিয়ে বিন্দিকে নাচ দেখিয়ে বেড়াবে। বিন্দিও তো এই কথা শুনে রেগে যায় আর সেখান থেকেই চলে যায়। এদিকে মিশ্রা তার স্ত্রী আশোকলতার সাথে রোম্যান্স করছিল। তারা দুজনেই একে অপরের প্রতি অনেক সন্তুষ্ট ছিল। মিশ্রা তার স্ত্রীকে বলতে থাকে সে ঘুষ নেয় না বলে কি অন্য সবার মতো আশোকলতারও তার বিরুদ্ধে কমপ্লেন আছে, কেননা সে বেশি টাকা কামাই করতে পারে না, তাই তাদের সংসারে সবসময় টানাটানি চলতে থাকে। তো এর জবাবে আশোকলতা বলে টাকা পয়সা তো আসতে যেতে থাকে, এটা নিয়ে তার কোনো সমস্যা নেই। অন্যদিকে আমরা শম্ভু আর তার স্ত্রীকে যোগা করতে দেখি। শম্ভুর স্ত্রী এখন যোগাতে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করছিল। আসলে সে এর আগে অনেক কিছুই ট্রাই করেছে, কিন্তু কোনো কিছুতেই সাকসেসফুল হতে পারেনি, তাই এখন সে যোগা শেখার চেষ্টা করছে। পরদিন মিশ্রা তার ছেলে মেয়েকে স্কুল বাসে উঠিয়ে দিতে যায়। বাসে তাদের স্কুলের এক পিয়ন তাকে বলতে থাকে মিশ্রা এখনো বাচ্চাদের স্কুলের ফিস জমা দেয়নি, আর আগামীকালই তাদের স্কুলের ফিস জমা দেওয়ার লাস্ট ডেট। তো এর জবাবে মিশ্রা বলে সে আগামীকালই তাদের স্কুলের ফিস দিয়ে দিবে। এ কথা বলেই মিশ্রা নিজের অফিসে চলে যায়। আর এদিকে আশোকলতা কেকের ডেলিভারি দিতে তার প্রতিবেশীর বাড়িতে যায়। সেখানে ওই বাড়ির মালিক তাকে খুব বাজে নজরে দেখতে থাকে, আর নিজের স্ত্রীর সামনেই আশোকলতাকে বিভিন্ন বাজে ইশারা ইঙ্গিত দিতে থাকে, যা আশোকলতার একেবারেই ভালো লাগে না। তাই সে দ্রুত কেকের ডেলিভারি দিয়ে সেখান থেকে বাড়ি চলে যায়। অন্যদিকে বাসে মিশ্রার ছেলেকে কিছু বাচ্চারা বুলি করতে থাকে। তারা তার লাঞ্চ বক্স কেড়ে নেয়। আশোকলতা অনেক মজাদার খাবার বানাতো, আর তাই তারা মিশ্রার ছেলেকে মেরে তার থেকে লাঞ্চ বক্স কেড়ে নিয়েছিল। তো মিশ্রার মেয়ে নিজের ভাইকে বলতে থাকে সে কেন তাদের বাবাকে এই সম্পর্কে বলে না, তাহলে তো সে স্কুলে গিয়ে এই ছেলেদের নামে কমপ্লেন করতে পারে। জবাবে তার ভাই কিছু না বলেই চুপচাপ থাকে। এদিকে অফিসে যাওয়ার সময় মিশ্রা একটা দোকানে নিজের স্কুটার থামায় পান খাওয়ার জন্য। সে দেখে দোকানদার কারো উপর বেশ রেগেছিল, আর সে অনেক চিল্লাপাল্লাও করছিল। মিশ্রা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে দোকানদার জানায় তার বাড়িতে টাকা পাঠাতে হবে, কিন্তু যে তার থেকে বাকি নিয়েছিল তারা এখনো তাকে টাকা ফিরিয়ে দিচ্ছে না। এরপর সে মিশ্রার থেকে কিছু টাকা ধার চায় আর বলে তার হাতে টাকা আসলেই সে ওটা মিশ্রাকে ফিরিয়ে দিবে। মিশ্রা তো এই কথা শুনে বেশ চিন্তিত হয়ে পড়ে, কেননা তার নিজের কাছেও পর্যাপ্ত টাকা ছিল না, কিন্তু তবুও সে দোকানদারকে টাকা ধার দিতে রাজি হয়ে যায়, কেননা সে বিশ্বাস করত মানুষের বিপদে যেভাবেই হোক সাহায্য করা উচিত, তাহলে তার বিপদের সময়ও সে কোনো না কোনো ভাবে সাহায্য পাবে। তো মিশ্রা দোকানদারকে বলে সে যেন দ্রুত তাকে টাকাটা ফিরিয়ে দেয়। অপরদিকে আমরা মিশ্রার বসকে দেখি, যে কিনা গাড়ির ভেতরে একজন মহিলার সাথে উল্টো পাল্টা আচরণ করছিল। তো অফিসে পৌঁছানোর আগে মিশ্রার বস ওই মহিলাকে গাড়ি থেকে নামিয়ে দেয়, আর অফিসে পৌঁছানোর পরই সেখানে সে মিশ্রাকে দেখতে পায় আর তার সাথে গল্প করতে শুরু করে। তো কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে ওই মহিলাও চলে আসে,
আমরা জানতে পারি ওই মহিলা মূলত মিশ্রার বসের অ্যাসিস্ট্যান্ট। যাতে অফিসের কেউ তাদের অবৈধ সম্পর্কের ব্যাপারে কিছু জানতে না পারে, তাই তারা অফিসে পৌঁছানোর আগেই আলাদাভাবে নেমে পড়ত। তো অফিসে আসার পরে মিশ্রার কলিগ লতা জানায় মিশ্রা যেই লোনের জন্য অ্যাপ্লাই করেছিল সেটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। লতা তখন মিশ্রাকে জিজ্ঞেস করে সে কি আজ লাঞ্চে সবজি এনেছে, কেননা তার স্ত্রী আশোকলতা অনেক মজাদার সবজি রান্না করে। এখানে আমরা দেখি মিশ্রা লতার সাথে কথা বলতে বেশ আনকমফোর্টেবল ফিল করছে। মূলত মিশ্রা মহিলাদের সাথে কথা বলতে বেশ লজ্জা পেত, তাই না পারতে কথাই বলতো না। অপরদিকে রাজাকে আমরা একটা বাজারে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি রাজার নিজের একটা মিষ্টির দোকান আছে, আর মানুষের কাছে সে এই নামেই পরিচিত ছিল। কিন্তু এক্সট্রা টাকা কামানোর জন্য সে এগুলোর পেছনে বিভিন্ন অন্যায় কাজ করে বেড়াতো। এমনকি টাকার বিনিময়ে সে কিডন্যাপিং থেকে শুরু করে মার্ডার পর্যন্ত করত। তো কিছুক্ষণ পরে তার দোকানে একজন মহিলা চলে আসে। রাজা তখন তাকে নিয়ে তার দোকানের একটা গোপন কক্ষে যায়। এখানেই মূলত রাজার 2 নম্বর কাজের আস্তানা ছিল। তো সেখানে আমরা ওই কাপলকে দেখতে পাই, যাকে কিনা সে গতকাল কিডন্যাপ করে এনেছে। আর ওই মহিলা সেই কাপলের মধ্যে পুরুষ ব্যক্তিটির স্ত্রী ছিল। সে এসেই ওই লোককে একভাবে মারতে শুরু করে দেয়। কিছুক্ষণ পরে ওই কাপলের মহিলারও হাজবেন্ড সেখানে চলে আসে। মূলত রাজাই তাকে এখানে আসার জন্য খবর পাঠিয়েছিল। তারা নিজের হাজবেন্ড ওয়াইফকে নিয়ে এখান থেকে চলে যেতে থাকে। তো যাওয়ার আগে তারা রাজাকে তার পর্যাপ্ত টাকা বুঝিয়ে দিয়ে যায়। তখন রাজাও তাদের উদ্দেশ্য করে বলে তারা যেন রাজার কাজকে রেটিং করে যায়, এতে করে সে নিজের কাজকে আরো ইমপ্রুভ করতে পারবে। রাজার এসব কথা শুনে তারা কিছুটা অবাকই হয়, কিন্তু কিছু না বলেই রাজাকে রেটিং দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে শম্ভু একজন বড় বিল্ডারের সাথে দেখা করতে আসে। সে তাকে নিজের কথার জালে ফাঁসিয়ে পলিসি নিতে রাজি করিয়ে ফেলে। সেই বিল্ডার শম্ভুকে টাকা দিয়ে দেয়। অন্যদিকে অফিসে মিশ্রার কাছে টিকারাম নামের একজন ব্যক্তি আসে, যে কিনা কিছুটা গুন্ডা টাইপের ছিল। সে মিশ্রাকে তার বিল্ডিং এর প্রজেক্টে সাইন করতে বলে। মিশ্রা সেই ফাইলে সাইন করে দিলেই সে বিল্ডিং এর কাজ শুরু করতে পারবে। সে বলে এর বিনিময়ে সে মিশ্রাকে অনেক টাকা দিবে। জবাবে মিশ্রা বলে সে এসব ঘুষ নেয় না, টিকারাম যেন নিজের ফাইলের সব কাগজপত্র ঠিক করে আনে, তাহলে সে এমনিতেই সাইন করে দিবে। অপরদিকে রাজা একজন ব্যক্তিকে ফোন করে আর তাকে জানায় সে যেই ব্যক্তিকে ধরতে বলেছিল তারা তাকে ধরে ফেলেছে। ওই ব্যক্তি রাজাকে বলে রাজা যেন তাকে শেষ করে দেয়। এরপর রাজা তার লোককে আদেশ করে ওই লোককে শেষ করে দেওয়ার জন্য। আর ওই লোকও রাজার কথা মতো তাকে একেবারে প্রাণেই মেরে ফেলে। আর এসব করার সময় আমরা তাদের মধ্যে ভয় বা অন্য কোনো অনুভূতিই দেখতে পাই না। এত অপরাধ করতে করতে তারা ধীরে ধীরে অনুভূতি শূন্য হয়ে গেছে। তো সন্ধ্যায় অফিস থেকে ফেরার আগে মিশ্রার বস তার অ্যাসিস্ট্যান্টের সাথে আবারও উল্টো পাল্টা কাজ করতে থাকে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে এবার তার আইফোন লাগবে। বসও তো এতে রাজি হয়ে যায়। সে তাকে প্রমোশন দিবে বলেও জানিয়ে দেয়। তো যখন তারা সেখান থেকে বের হয় তখনই সেখানে টিকারামের সাথে তাদের দেখা হয়। টিকারাম মিশ্রার বসকে হুমকি দিয়ে বলতে থাকে সে যদি মিশ্রাকে ফাইলে সাইন করাতে রাজি না করায় তবে তাদের এই অবৈধ সম্পর্কের কথা সে সকলকে জানিয়ে দিবে। মিশ্রার বস তাকে বলতে থাকে সে অবশ্যই মিশ্রাকে সাইন করাতে রাজি করাবে, সে যেন চিন্তা না করে। এরপর সে মিশ্রাকে ফোন করে আর বলে মিশ্রা যেন সেই ফাইলে সাইন করে দেয়। এরকম ছোটখাটো গরমিল তো থাকতেই পারে, তাই মিশ্রা যেন এসব নিয়ে বাড়াবাড়ি না করে। কিন্তু মিশ্রা তার কথায় রাজি হয় না। সে মিশ্রাকে টাকাও অফার করে, তবুও মিশ্রা তাকে সরাসরি মানা করে দেয়। এতে তার বস তার উপরে বেশ রেগে যায়। সে আর কিচ্ছু না বলে ফোন কেটে দেয়। পরদিন সকালে মিশ্রা যখন ঘুম থেকে ওঠে তখন সে টিভির নিউজ দেখতে পায় একটা নামি দামি ব্যাংক বন্ধ হতে চলেছে, আর সেখানে যাদের টাকা জমা ছিল তাদের সবারই টাকা আটকে গিয়েছে। মিশ্রা তখন নিজের স্ত্রীকে বলতে থাকে তার অ্যাকাউন্ট তো সেই ব্যাংকে খোলা, তার বেতনও তো সেই ব্যাংকের অ্যাকাউন্টেই আসতো, এমনকি সে যেই লোন নিয়েছিল সেটাও সেই ব্যাংকেই রাখা আছে, অর্থাৎ তার সমস্ত টাকা এখন চলে গিয়েছে। এটা দেখে তো মিশ্রার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ভাবতে থাকে এখন সে টাকা কোথা থেকে জোগাড় করবে, আর বাড়িতেই বা কিভাবে টাকা পাঠাবে। পরের দৃশ্যের শুরুতে আমরা মিশ্রাকে দেখি যে কিনা ওই ব্যাংকের সামনে চলে গিয়েছিল। সেখানে আগে থেকেই অনেক লোক প্রোটেস্ট করছিল, তারা সকলেই নিজেদের টাকার ব্যাপারে জানতে চাচ্ছিল। তখনই ব্যাংকের ম্যানেজার এসে বলতে থাকে এই বিষয়ে এখন তারা কিছুই বলতে পারছে না,
আর গ্রাহকরা তাদের টাকা কবে ফিরে পাবে এ ব্যাপারেও তারা এখন কিছুই বলতে পারছে না। এই কথা শুনে তো লোকেরা অনেক বেশি রেগে যায়। তারা সিকিউরিটি ভেঙে গিয়ে ম্যানেজার সহ ব্যাংকের দরজা ভাঙচুর করতে থাকে। এই সময় মিশ্রাও আঘাত পেয়ে যায়। পরবর্তীতে মিশ্রা যখন নিজের অফিসে পৌঁছায় তখন তার অফিসের বস তাকে নিয়ে উপহাস করতে থাকে। সে তাকে বলতে থাকে যদি মিশ্রা কিছু টাকা জমিয়ে রাখত তবে আজ তার এই টাকার জন্য কান্নাকাটি করতে হতো না। মিশ্রার কাছেও ঠিক তার মতোই কোটি কোটি টাকা ক্যাশ থাকতো, তাই মাঝে মধ্যেই একটু এদিক ওদিক থেকে টাকা নিতে হয়। মিশ্রা তো তার কোনো কথাই শোনেনি, এখন ভুগুক। এসব কথা শুনে খুবই মন খারাপ করে মিশ্রা আর সেখান থেকে বেরিয়ে আসে। মিশ্রার কলিগ লতা তাকে জিজ্ঞেস করে এখন তাহলে মিশ্রা কি করবে? তখন মিশ্রা বলে এখন তার আর কিছুই করার নেই। সকলেরই তার মতো একই অবস্থা হয়েছে, কিন্তু কারোরই তেমন কোনো কিছু যায় আসছে না, কেননা সকলের কাছেই ক্যাশ টাকা আছে। ঠিক তখনই মিশ্রার কাছে তার ছেলের স্কুল থেকে কল আসে। তাকে সেখান থেকে ডেকে পাঠানো হয়। যখন মিশ্রা স্কুলে যায় তখন সে তার সামনে একটা বাচ্চা ছেলেকে দেখতে পায়, যার কিনা কান দিয়ে রক্ত বের হচ্ছিল। রক্ত দেখেই মিশ্রা সেখানে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে তাকে প্রিন্সিপালের রুমে ডেকে পাঠানো হয়। সেখানে গিয়ে সে জানতে পারে সে যে ছেলেটার কান থেকে রক্ত বের হতে দেখেছিল ওই ছেলেটার এমন অবস্থা তার নিজের ছেলেই করেছিল। আর এই ছেলেটাই মিশ্রার ছেলেকে প্রতিদিন বাসে বুলি করত। তো দেখা যায় সেই ছেলের বাবা মা মিশ্রার ছেলের নামে কমপ্লেইন করেছে, আর এই কারণেই মিশ্রাকে স্কুলে ডেকে পাঠানো হয়েছিল। প্রিন্সিপাল মিশ্রার ছেলেকেই অনেক দোষারোপ করতে থাকে। মিশ্রা তখন নিজের ছেলেকে সরি বলতে বলে, যদিও তার ছেলে এমনটা করতে চাইছিল না, কিন্তু মিশ্রা চাইছিল না এই বিষয়টা আরো বড় হোক, তাই সে নিজের ছেলেকে জোর জবরদস্তি করে সরি বলায়। তখন প্রিন্সিপাল তাকে বলে তার ছেলের ফিস এখনো বাকি আছে, সে ওটার সাথে এই ঘটনার জন্য ফাইনও চার্জ করে দিয়েছে। মিশ্রা তখন তাকে জানায় সে এটা জলদিই দিয়ে দিবে। এরপর সে নিজের ছেলে মেয়েদের নিয়ে সেখান থেকে চলে যায়। তার ছেলে তাকে বলতে থাকে মিশ্রা অনেক বেশি ভীতু, ওই ছেলেটা তাকে প্রতিদিন বুলি করে। এটা জানার পরও সে তাকে ওই ছেলেকে সরি বলতে বাধ্য করেছে। তো এখানে মিশ্রা তাদের কথার কোনো জবাব দেয় না। অপরদিকে মিশ্রার বাড়িতে শম্ভু আর তার স্ত্রী আসে। তখনই আশোকলতার কাছে মিশ্রার ফোন কল আসে। মিশ্রা তাকে বলে সে জলদি টাকার ব্যবস্থা করে ফেলবে, আশোকলতা যেন কোনো চিন্তা না করে। আশোকলতা তখন তাকে জানায় শম্ভু বাড়িতে এসেছে, সে কি শম্ভুর কাছ থেকে কিছু টাকা ধার নিবে, কিন্তু মিশ্রা তাকে এমনটা করতে নিষেধ করে দেয়। এদিকে শম্ভু আশোকলতাকে বলে তার কিছু কাজ আছে, তাই সে বাইরে যাচ্ছে। এরপর শম্ভু নিজের দিদিকে একটা ব্যাগ দিয়ে বলে এখানে কিছু টাকা আছে, তাই সে যেন ব্যাগটা যত্ন করে রাখে। অন্যদিকে আমরা মিশ্রাকে দেখি যে কিনা ইমাজিন করতে থাকে গ্রামে তার বাবা মায়ের বাড়ি একেবারে ভেঙে গিয়েছে, আর ফিস দিতে না পারায় তার ছেলে মেয়েদেরও স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এসব ভেবে ভেবে তো মিশ্রার অবস্থা একেবারে খারাপ হয়ে যেতে থাকে। অপরদিকে আমরা একজন ব্যক্তিকে দেখি যে কিনা দৌড়ে পালাচ্ছিল, আর তার পেছনে পড়েছিল রাজার লোকেরা। তো কিছুক্ষণ পরই দেখা যায় রাজা সেই লোককে ধরে ফেলে, আর ওই লোককে বলতে থাকে তাকে কিডন্যাপ করার জন্য সে টাকা পেয়েছে। তখনই সেখানে রাজার প্রতিদ্বন্দ্বী পার্টি চলে আসে, তারাও সেই ব্যক্তিকে ধরার জন্য টাকার অফার পেয়েছিল। তখন এদের দুই পক্ষের মধ্যেই ফাইট শুরু হয়ে যায়। তারা ডিসাইড করে যার লোক এই ব্যক্তিকে প্রথম ধরতে পারবে এই ব্যক্তি সেই দলের হয়ে যাবে। ফাইনালি রাজার ডান হাত ডেঞ্চা ওই ব্যক্তিকে ধরে ফেলে। সেই সময়ই সে প্রতিপক্ষ দলের এক লোকের পাও ভেঙে দেয়। তাদের মধ্যে বেশ গন্ডগোল বাঁধে। অন্যদিকে আমরা মিশ্রাকে দেখি সে টাকার ব্যবস্থা করার জন্য টিকারামের কাছে চলে যায়। টিকারাম তাকে সেই ফাইল সাইন করার জন্য 20 লাখ টাকা অফার করে, কিন্তু মিশ্রা এত বেশি সৎ ছিল যে সে শুধুমাত্র তার প্রয়োজনের 4.5 লাখ টাকাই নিয়ে নেয়। তখন টিকারাম তাকে বলে তার কাজ যেন জলদি কমপ্লিট হয়ে যায়। তো বাড়ি ফিরে মিশ্রা নিজের স্ত্রীকে জানায় টাকার ব্যবস্থা সে করে ফেলেছে। তো রাতে ঘুমানোর সময় সে স্বপ্ন দেখে সে যে বিল্ডিং এর ফাইলে সাইন করেছে সেই বিল্ডিং কিছুদিন পরেই ভেঙে পড়েছে, আর এই কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করতে এসেছে। এই স্বপ্ন দেখে তো মিশ্রার ঘুম তখনই ভেঙে যায়। ঘুম ভাঙলেই তার স্ত্রী তাকে বলতে থাকে সে বাচ্চাদের স্কুলের ফিস জমা দিয়েছে আর গ্রামে বাবা মাকেও টাকা পাঠিয়ে দিয়েছে। মিশ্রা তখন মনে মনে ভাবতে থাকে
সে কোনো সাইন করতে পারবে না, কিন্তু ইতিমধ্যেই তার স্ত্রী টাকা খরচ করে ফেলেছিল। যাই হোক, এরপরও মিশ্রা টিকারামের সাথে দেখা করে আর তাকে বলে সে ফাইলে সাইন করতে পারবে না। এই কথা শুনে টিকারাম অনেক রেগে যায় আর বলতে থাকে এখন তো যে করেই হোক তার ফাইলে সাইন লাগবেই, আর সে এখন এই সাইন মিশ্রার বসের থেকেই করে নিবে। কিন্তু তার আগে মিশ্রাকে সে যেই টাকা দিয়েছে সেটা তাকে ফেরত দিতে হবে, তাও আবার সুদ সমেত। বাধ্য হয়ে মিশ্রা এতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা শম্ভুর স্ত্রীকে দেখি, যে কিনা যোগা ক্লাস করছিল। ক্লাস শেষে দেখা যায় সেই ক্লাসে জয়েন হওয়া নতুন একজন ছাত্র তাদের যোগা টিচারকে বন্দুক দেখিয়ে বলতে থাকে এই যোগা করে যদি তার রাগ ঠান্ডা না হয় তবে এই বন্দুক দিয়েই সে ক্লাস টিচারকে মেরে ফেলবে। তখনই পাশ থেকে শম্ভুর স্ত্রীও এই ঘটনা দেখছিল। তার সেই বন্দুকটা দেখে অনেক বেশি পছন্দ হয়ে যায়। এদিকে রাজার আস্তানায় আমরা লাপ্পু নামের তার এক লোককে দেখি। সে শুধুমাত্র 17 পর্যন্তই গুনতে পারত, আর এই কারণে সে টাকা পয়সা গুনতে অনেক বেশি সময় নিত। এই কারণে রাজা বিরক্ত হয়ে তার দলে নতুন একজন লোককে হায়ার করে, যে কিনা জলদি টাকা গুনতে পারবে। রাজা সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে সে 17-র পরেও গুনতে পারে তো? জবাবে সেই ব্যক্তি হ্যাঁ জানায়, কিন্তু সমস্যা ছিল সেই ব্যক্তি সব সময় পান খেত। এ কারণে সে কি কথা বলছে তা স্পষ্টভাবে বোঝা যেত না। তারা যখন এসব নিয়ে আলোচনা করছিল তখনই সেখানে রাজার স্ত্রী বিন্দি চলে আসে, যে কিনা পার্লার থেকে নিজের মেকওভার করে এসেছিল রাজাকে খুশি করার জন্য। কিন্তু রাজা তো তাকে দেখেই সেখানে সকলের সামনে অপমান করতে থাকে। বিন্দি তখন কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে যায়। সবাই সেখান থেকে চলে যাওয়ার পর ডেঞ্চা রাজাকে বোঝাতে থাকে যে তার সকলের সামনে বিন্দির সাথে এরকম আচরণ করা মোটেও ঠিক নয়। এরপর সে বিন্দিকে গিয়েও বোঝাতে থাকে। সে বলে রাজা আসলে মন থেকে অনেক ভালো মানুষ, আর সে বিন্দিকে বেশ ভালোবাসে, তবে সে ভুলবশত সকলের সামনে এমন ব্যবহার করে ফেলেছে। বিন্দি যেন এতে মন খারাপ না করে। জবাবে বিন্দি বলে সে কিছু মনে করেনি, কিন্তু ডেঞ্চা সেখান থেকে চলে যাওয়ার পরেই বিন্দি অনেক বেশি কাঁদতে থাকে। অপরদিকে শম্ভু মিশ্রার বাড়িতে রাতের বেলা ডিনার করতে আসে। তখন মিশ্রা আশোকলতাকে বলে সে যেন শম্ভুর কাছ থেকে কিছু টাকা ধার নেয়। মিশ্রা নিজের স্ত্রীকে এটাও জানায় সে যার থেকে টাকা নিয়েছিল তাকে সেই টাকাটা ফিরিয়ে দিতে হবে। জবাবে আশোকলতা বলে সে কোনো টাকা ধার চাইতে পারবে না, কেননা মিশ্রাই তো তাকে টাকা ধার চাইতে নিষেধ করেছিল। উপায় না পেয়ে খাওয়ার সময় মিশ্রা নিজেই শম্ভুর কাছ থেকে টাকা ধার চায়। তখন শম্ভু বলে তার কাছে এখন কোনো টাকা নেই। সে আরো বলে আশোকলতার কাছে সে যেই টাকাটা রাখতে দিয়েছিল সেটা তো তার একজন ক্লায়েন্টের। তো এরপর খাওয়া শেষে সে ওই টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে সে মিশ্রাকে বলে আরো বেশি করে সৎ হও, তোমাকে এত বেশি সৎ হতে নিষেধ করেছিলাম, দেখো এখন তো ঠিকই সমস্যায় পড়ে গেলে। তো তারা এসব বলে সেখান থেকে চলে যায়। মিশ্রা তখন নিজের স্ত্রীকে বলে শম্ভুর কাছে টাকা ছিল, কিন্তু সে ইচ্ছে করেই তাকে দেয়নি। এটা শুনেই তো তার স্ত্রী রেগে যায় আর বলতে থাকে আমার ভাই তোমাকে কেন টাকা দিবে? খুব তো সৎ হয়ে ঘুরে বেড়াও, এখন নিজে টাকার ব্যবস্থা করতে পারো না? তো এরপর সে মিশ্রাকে লুজারও বলে। এই সব কিছু শুনে মিশ্রাও অনেক বেশি রেগে যায় আর নিজের স্কুটার নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে শম্ভু নিজের বাড়িতে গিয়ে তার ক্লায়েন্টের টাকাগুলো শেয়ার মার্কেটে বিক্রি করে। তখন তার স্ত্রী তাকে বলে সে মিশ্রাকে টাকা ধার না দিয়ে খুব ভালো কাজ করেছে, কেননা তাদের ভবিষ্যতের জন্য তাদের সেভিংস করা প্রয়োজন। শম্ভুও তার সাথে একমত প্রকাশ করে। এদিকে মিশ্রা নিজের ছোটবেলার বন্ধুদের সাথে নাইট ক্লাবে দেখা করে, কিন্তু সে নিজের সমস্যাগুলোর ব্যাপারে তাদের বলতে পারে না। তখন তার বন্ধুরা মদ খেতে থাকে। এরপরই তারা একটা প্রস্টিটিউটকে ডেকে এনজয় করার প্ল্যান করে, কিন্তু মিশ্রা তাদের এই কথায় রাজি হয় না। তবুও তারা জোর করে মিশ্রাকে নিজেদের সাথে নিয়ে যায়। এরপর আমরা মিশ্রাকে একজন প্রস্টিটিউটের সাথে একটা ঘরে দেখতে পাই। সে ওই মেয়েকে বলতে থাকে সে তার সাথে কিছু করবে না, তাই মেয়েটা চাইলে চলে যেতে পারে। জবাবে মেয়েটা জানায় সে 1 ঘন্টার জন্য 15,000 টাকা পেয়েছে, তাই মিশ্রা তার সাথে কিছু না করলেও সে এটুকু সময় এখানেই থাকবে। এই কথা শুনে তো মিশ্রা অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলতে থাকে মাত্র 1 ঘন্টার জন্য সে 15,000 টাকা কিভাবে পায়? মেয়েটা তাকে জানায় সে একদিনে 50 থেকে 60,000 টাকাও ইনকাম করে। মিশ্রা তো এটা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে তার মান্থলি স্যালারি তো এত বেশি হয় না। মেয়েটা বলে তার কাছে এমন কিছু আছে যেটা মানুষের কাছে নেই, এ কারণে তারা টাকা দিয়ে এটা কিনে নেয়।
মিশ্রা তখন আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। বাড়ি গিয়ে সে এই ব্যাপারে সার্চ করে যে ছেলেরাও কি এই সেক্টর থেকে আর্ন করতে পারে। তো অনেক খোঁজাখুঁজির পর সে একটা ওয়েবসাইট খুঁজে পায় যেখানে ছেলে মেয়ে উভয়ই এই কাজ করে টাকা উপার্জন করতে পারে। তো এবার মিশ্রা নিজেও এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলে। পরদিন অফিসে গিয়েও মিশ্রা তার এই ওয়েবসাইটের প্রোফাইল বারবার চেক করতে থাকে। ফাইনালি তাকে কেউ একজন নক করে। পরদিন মিশ্রা একটা হোটেলে যায়। কিছুক্ষণ পরেই সেখানে একটা লোক আসে। আমরা জানতে পারি মিশ্রা বিনীত নামের একজন মেল প্রস্টিটিউটের সাথে দেখা করতে এসেছিল। প্রথমে তো বিনীত মিশ্রাকে পেটাতে আসে, কিন্তু মিশ্রা কোনোভাবে তাকে নিজের পরিস্থিতির ব্যাপারে বুঝিয়ে বলে। সে তাকে জানায় তার পরিস্থিতির জন্য সেই প্রফেশনে আসতে চাচ্ছে, তাই সে বিনীতের থেকে কিছু পরামর্শ চাইতেই এখানে এসেছিল। যেহেতু বিনীত এই প্রফেশনে পুরাতন ছিল, তাই তার কাছ থেকে জানাটা তার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এরপর সেই লোক মিশ্রাকে কিছু টিপস দেয়। বিনীত মিশ্রাকে বলে সে মিশ্রাকে ক্লায়েন্ট পেতে হেল্প করবে, কিন্তু এর বিনিময়ে তাকে মিশ্রার ইনকাম থেকে কিছু টাকা দিতে হবে। মিশ্রাও তখন বিনীতের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অন্যদিকে শম্ভু রাজার প্রতিপক্ষ দলের লোক এহসানের সাথে দেখা করে। সে তাকে পলিসি নেওয়ার জন্য কনভিন্স করতে থাকে। শম্ভুর স্ত্রী শোভাও এহসানকে পলিসি নেওয়ার জন্য বিভিন্ন কথা বলে কনভিন্স করে। এখানে আমরা বুঝতে পারি শোভাও কথা বলায় বেশ পটু। এদিকে মিশ্রার প্রোফাইলে একজন মহিলা ক্লায়েন্ট নক করে, তাই মিশ্রা পরদিনই তার সাথে দেখা করতে হোটেলে চলে যায়। কিন্তু অপরিচিত মহিলা দেখে সে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। লজ্জার কারণে সে কিছু করতেই পারে না। তখন সেই মহিলা রেগে মেগে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরলে মিশ্রার কাছে আনসালের মেসেজ আসে, যার থেকে সে টাকা ধার নিয়েছিল। তো সে তাকে দ্রুত টাকা ফেরত দেওয়ার কথা বলে। পরদিন মিশ্রা বিনীতের সাথে আবারও দেখা করে। সে গতকাল ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে খুলে বলে। বিনীত বলে প্রথম প্রথম লজ্জার কারণে এমনটা হতেই পারে, এটা স্বাভাবিক। সে মিশ্রাকে আরো কিছু টিপস দেয় আর বলে যদি সে ইনকাম করতে চায় তবে তাকে লজ্জা ফেলে দিয়ে কাজ করতে হবে। বিনীত তখন মিশ্রাকে আত্মরক্ষার জন্য নিজের কাছে সব সময় একটা ছুরি রাখতে বলে, যাতে করে কোনো লেডি ক্লায়েন্ট উল্টোপাল্টা কিছু করলে সে নিজেকে প্রোটেক্ট করতে পারে। তো তার কাছ থেকে পরামর্শ নিয়ে মিশ্রা চলে যায়। তো বাড়ি এসেই সে তার ব্যাগে একটা চাকু তুলে রাখে। রাতে তার প্রোফাইলে আরো একজন মহিলা নক করে আর পরের দিন তার সাথে দেখা করার জন্য হোটেলে ডেকে পাঠায়। পরদিন মিশ্রা হোটেলে যায়। এবার সে তার ক্লায়েন্টকে বেশ ভালোভাবে স্যাটিসফাই করতে পারে। সেই মহিলাও অনেক খুশি হয়ে মিশ্রাকে বেশ টাকা দেয়। বাড়ি ফিরে মিশ্রা টাকাগুলো আশোকলতাকে দিয়ে বলে এখন থেকে অফিসের পর সে ওভারটাইম করবে, তাদের আর টাকার কোনো সমস্যা হবে না। আশোকলতাও তো এই কথা শুনে বেশ খুশি হয়ে যায়, কিন্তু সে তো আর জানে না তার স্বামী অভাবে পড়ে কোন পথ বেছে নিয়েছে। অন্যদিকে রাজার দোকানে দুজন পুলিশ অফিসার আসে ইনভেস্টিগেশন করতে। তারা রাজাকে গড় নামের একজনের ব্যাপারে জিজ্ঞেস করে, যার সাথে কিনা রাজার বেশ ভালো সম্পর্ক ছিল। এখানে আমরা জানতে পারি রাজা তাকে মেরে ফেলেছিল, কিন্তু রাজা সেই পুলিশ অফিসারদেরকে এসবের কিছুই বলে না। সে শুধু এটা বলে যে ওই লোক তো শুধুমাত্র আমার কাস্টমার ছিল আর আমার দোকানের মিষ্টি অনেক বেশি পছন্দ করত। তো এসব ছাড়া নাকি সে তার ব্যাপারে কিছুই জানে না। তো এই কথা শুনে পুলিশ বলে তারা যে করেই হোক সত্যিটা বের করেই ছাড়বে। একথা বলেই তারা সেখান থেকে চলে যায়। এদিকে মিশ্রার কাছে এখন অনেক লেডি ক্লায়েন্ট ছিল আর তার সকল ক্লায়েন্ট তার সার্ভিসে অনেক বেশি স্যাটিসফাইড ছিল। এ কারণে মিশ্রাও অনেক টাকা ইনকাম করতে শুরু করেছিল। সে আনসালের সাথে দেখা করে তাকে কিছু টাকা দিয়ে আসে আর জানায় সে বাকি টাকাও খুব জলদি পরিশোধ করে দেবে। রাতে আশোকলতা মিশ্রার সাথে ঘনিষ্ঠ হতে চাইলে সে আশোকলতাকে মানা করে দেয়। মূলত সে আগামীকালের জন্য নিজের এনার্জি সেভ করছিল, কেননা তার নিজের ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হতো। পরদিন মিশ্রা যখন হোটেলে নিজের ক্লায়েন্টকে সার্ভিস দিতে যায়, আমরা দেখতে পাই তার এবারের ক্লায়েন্ট আর কেউ নয় বরং রাজার স্ত্রী বিন্দি, যে কিনা নিজের স্বামীর প্রতি স্যাটিসফাইড ছিল না, তাই সে মিশ্রাকে হায়ার করেছিল। বিন্দি তখন মিশ্রাকে জিজ্ঞেস করে সে তাকে খুশি করতে কি করবে। জবাবে মিশ্রা জানায় তার ক্লায়েন্ট তার থেকে যেমন সার্ভিস চায় সে তেমন সার্ভিসই দেয়। বিন্দি তখন মিশ্রাকে তার পছন্দের গানে নাচতে বলে। এরপর মিশ্রা তাকেও নিজের সার্ভিস দেয়। এই সব কিছুতে বিন্দি তো মিশ্রার উপর বেশ সন্তুষ্ট হয়
আর কাজ শেষে মিশ্রা ওয়াশরুমে যায়, আর সেখান থেকে বেরিয়ে এসে দেখে বিন্দি আশোকলতার দেয়া কেক খেয়ে ফেলেছে, যেটা আশোকলতা মিশ্রাকে ডেলিভারি করার জন্য দিয়েছিল। মিশ্রা ভাবে সে বিষয়টা ম্যানেজ করে নিবে। বিন্দি তখন মিশ্রাকে বলে কেকটা অনেক মজার ছিল। মিশ্রা জানায় এটা তার স্ত্রীর বানানো কেক ছিল। সে আরো বলে তার স্ত্রী অনেক ভালো কেক বানায়। বিন্দি তখন মিশ্রাকে বলে মিশ্রা যেন নিজের স্ত্রীকে কেকের ভেতরে কিসমিস পাউডার আর অরেঞ্জ ফ্লেভার দিতে বলে, এতে করে কেক আরো বেশি টেস্টি হবে। তখন মিশ্রা বলে ঠিক আছে, সে তার স্ত্রীকে এই বিষয়টা বলবে। বাড়ি ফিরে মিশ্রা নিজের স্ত্রীকে টাকা দেয়। এরপর তারা টুকটাক কথা বলতে থাকে। এক পর্যায়ে মিশ্রা আশোকলতাকে কেকের ভেতরে অরেঞ্জ আর কিশমিশের ফ্লেভার অ্যাড করতে বলে। এটা শুনে আশোকলতা জানায় পরের দিন সে এসব অ্যাড করে কেক বানানোর ট্রাই করবে। যাই হোক, মিশ্রা এরপর বিনীতের সাথে দেখা করে। সে বিনীতকে তার কমিশনের টাকাও দেয়। এরপর তারা একসাথে ড্রিঙ্ক করতে থাকে। মিশ্রা তখন বিনীতকে বলে তার অনেক টেনশন হয়, যদি কখনো তার পরিবার তার এসব কাজের ব্যাপারে জানতে পারে তবে তাদের কি অবস্থা হবে। তারা তো এসব কোনোভাবেই মেনে নিতে পারবে না। জবাবে বিনীত তাকে সান্ত্বনা দিয়ে বলে মিশ্রা যা করছে সব তো নিজের পরিবারের জন্যই করছে, তাদের ভালো রাখার জন্যই করছে। তো বিনীতের কথা শুনে সে কিছুটা সাহস পায়। এরপর বিনীত মিশ্রাকে আরো কিছু টিপস দেয় কিভাবে সে নিজের ক্লায়েন্টদের আরো বেশি খুশি করতে পারবে এই ব্যাপারে। সে আরো বলে এভাবে তাদের খুশি করতে পারলেই ক্লায়েন্টরা মিশ্রাকে ভালো রেটিং দিবে আর তার নামও বাড়বে। এরপর থেকে মিশ্রা যাদেরই নিজের সার্ভিস দিত সে তাদের সকলকে খুশি করে দিত। এভাবেই তার নাম সিএ টপার সবার উপরে চলে আসে। আর মিশ্রাও অনেক টাকা ইনকাম করতে থাকে। সে আনসালের পাওনা টাকাও দ্রুত পরিশোধ করতে থাকে। আনসাল তো এতে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখন মিশ্রা নিজের লুকও সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে। এখন সে আর আগের মতো থাকে না, অনেক স্মার্টলি চলাফেরা করে। যখন সে নিজের লুক চেঞ্জ করে অফিসে যায় সবাই তো তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে মিশ্রা এত বেশি হ্যান্ডসাম কিভাবে হয়ে গেল। মিশ্রা তো সবার রিয়াকশন দেখে বেশ খুশি হয়। একদিন যখন সে একটা মহিলাকে সার্ভিস দিতে যায় তখন সে নিজের দুঃখের কথা মিশ্রাকে বলতে থাকে। সে বলে তার স্বামী সবসময় নিজের চাহিদার কথাই ভেবেছে, কখনোই তার ইচ্ছার কথা ভাবেনি, তার ভালো লাগার মূল্য দেয়নি। কিন্তু আজ মিশ্রা তাকে অনেক বেশি স্যাটিসফাই করেছে, তাই সে মিশ্রার প্রতি খুব খুশি। তো সে তাকে বেশ ভালো অ্যামাউন্টের টিপসও দেয়। এরপর মিশ্রা একটা আয়নার দোকানে যায়। সেখানে গিয়ে সে নিজের সিএ টপার নাম খোদাই করা অনেকগুলো আয়না বানিয়ে নেয় তার কাস্টমারদের জন্য। এরপর থেকে সে যাদেরকেই সার্ভিস দিত তাদের সকলকেই নিজের নামের খোদাই করা এই আয়নাটা গিফট করত, যাতে করে এটা দেখে তার কাস্টমারদের তার কথা আবারও মনে পড়ে আর তার থেকে আবারও সার্ভিস নিতে আসে। আর এই সিএ টপারটা তারই নিজের দেওয়া ছদ্মনাম, যাতে করে কেউ তাকে চিনতে না পারে। মিশ্রা বিন্দিকেও একটা আয়না গিফট করে, যে কিনা এখন তার রেগুলার কাস্টমার হয়ে গিয়েছিল। মিশ্রা বিন্দির জন্য তার পছন্দের কেকও মাঝে মাঝে নিয়ে আসতো তাকে খুশি করতে। এভাবে মিশ্রার লাইফ বেশ ভালোই কাটছিল। সে অনেক টাকা ইনকামও করছিল আর এসব টাকা দিয়ে সে মানুষদের সাহায্যও করত। তো একদিন পুলিশ অফিসার হায়দার আলী খবর পায় কোনো এক জায়গায় অনৈতিক কাজ হচ্ছে, তাই সে নিজের ফোর্স নিয়ে রেইড মারতে সেখানে চলে যায়। আমরা দেখি এখানে মিশ্রা নিজের কাস্টমারকে সার্ভিস দিচ্ছিল। পুলিশ তখন সেই মহিলা আর মিশ্রাকে আটক করে। পুলিশ অফিসারের পর তাদের নিজের সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। হায়দার আলী তখন সেই মহিলাকে বলে তোমার তো লজ্জা পাওয়া উচিত, সামান্য কিছু টাকার জন্য এসব করে বেড়াচ্ছ। তখন সেই মহিলা জানায় সে টাকার বিনিময়ে কিছু করতে আসেনি, বরং এখানে সে নিজের টাকা দিয়েছে। সে মিশ্রাকে দেখিয়ে বলে এখানে তো সে মিশ্রার থেকে সার্ভিস নিতে এসেছে টাকার বিনিময়ে। তার এই কথা শুনে তো সকলেই অনেক বেশি অবাক হয়ে যায়। পুলিশ বলতে থাকে পুরুষরাও যে এসব কাজ করে এসব তো তারা কখনোই শোনেনি। তো এরপর সেই মহিলা পুলিশকে বলে তারা যেন কিছু টাকা নিয়ে বিষয়টা সেটিং করে আর এখানেই শেষ করে দেয়। পুলিশও এতে রাজি হয়ে যায়। তারা সেই মহিলার থেকে কিছু টাকা নিয়ে তাদের সেখান থেকে ছেড়ে দেয়। তো বাড়ি ফিরে মিশ্রা এসব ঘটনা নিয়েই ভাবতে থাকে। সে ভাবতে থাকে আজ সে ধরা পড়লে তার অনেক বেশি বদনাম হয়ে যেত। সে কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছিল না, তাই সে নিজের মুড ঠিক করতে পরিবারকে নিয়ে সিনেপ্লেক্সে যায় মুভি দেখতে। তখনই তার কাছে আনসালের মেসেজ আসে। সে মিশ্রাকে জিজ্ঞেস করে সে তার বাকি টাকা কবে দিবে, সেটা যেন সে দ্রুত ফিরিয়ে দেয়। এটা দেখে তো মিশ্রা বেশ চিন্তিত হয়ে পড়ে। এদিকে পরের দিন
ডেঞ্চা রাজার বাড়িতে যায় সেখান থেকে চেক বই আনার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় বিন্দি বাড়িতে নেই। সে ড্রাইভারের থেকে জানতে পারে বিন্দি আজকাল প্রায়ই একা বাজারে চলে যায়। এই কথা শুনেই ডেঞ্চার বেশ সন্দেহ হয়। সে ভাবতে থাকে বিন্দি কেন একা বাজারে যায়, সে তো আগে কখনো এভাবে যায়নি। অন্যদিকে আমরা বিন্দিকে দেখি যে কিনা আজকেও মিশ্রার সাথে দেখা করতে গিয়েছিল তার থেকে সার্ভিস নিতে। তো তারা সেখানে আবারও ঘনিষ্ঠ হয়। বিন্দি মিশ্রার সার্ভিসে খুশি হয়ে তাকে অনেকগুলো টাকাও দেয়। এরপর মিশ্রা তার স্ত্রীর বানানো কেক বিন্দিকে খেতে দেয় আর বলে বিন্দি এটা খেতে পছন্দ করে, সেজন্যই সে স্পেশালি তার জন্য এই কেকটা আনে। এই কথা শুনে বিন্দি বেশ খুশি হয়ে যায়। তাকে দেখে আমরা বুঝতে পারি সে ধীরে ধীরে মিশ্রাকে পছন্দ করতে শুরু করেছে। অপরদিকে আমরা রাজাকে দেখি যে কিনা পিঙ্কি নামক এক ব্যক্তিকে টাকা গোনার কাজে রেখেছে। কেননা তার আগের লোক লাপ্পু কেবল 17 পর্যন্তই গুনতে পারত, তাই তার টাকা গুনতে অনেক সময় লাগত। এ কারণে রাজা পিঙ্কিকে নিয়ে আসে। তো যখন পিঙ্কি টাকা গুনতে শুরু করে তখন আমরা জানতে পারি পিঙ্কি তো কেবলমাত্র 21 পর্যন্তই গুনতে পারে। এতে তো রাজা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর বলতে থাকে আমার দলে কি কোনো শিক্ষিত মানুষ নেই যে ভালোভাবে টাকা গুনতে পারে? একজন শুধু 17 পর্যন্ত গুনতে পারে তো আর একজন 21 পর্যন্ত। সবগুলো গাধার দল, আমার কপালটা কত খারাপ। তো এইসব বলে রাজা সবাইকে বকতে থাকে। তখনই সেখানে পুলিশ অফিসার হায়দার আলী চলে আসে। সে রাজাকে বলতে থাকে তারা গড় নামক ব্যক্তির খোঁজ করতে গিয়ে জানতে পেরেছে তার আরো একজন সঙ্গীও গায়েব, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে রাজার মনে পড়ে যায় সে তো গড়ের সঙ্গীকেও কিডন্যাপ করে খুন করে ফেলেছিল, কিন্তু পুলিশের সামনে সে বলে সে তো এই সম্পর্কে কোনো কিছুই জানে না। হায়দার আলী তখন রাজাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মিশ্রা আনসালের সাথে দেখা করে আর তাকে টাকাটা ফিরিয়ে দেয়। দূর থেকে এই ঘটনা মিশ্রার বস দেখে ফেলে। সে তো ভাবতে থাকে নিশ্চয়ই তারা কোনো কিছু করছে তার অজান্তে। তো সন্ধ্যাবেলায় দেখা যায় মিশ্রা শম্ভু আর তার স্ত্রী শোভাকে ড্রেস গিফট করে। মিশ্রা তাদের জানায় এখন তার অফিসে সিএর কাজ অনেক ভালো যাচ্ছে, তাই এখন আর টাকা পয়সার কোনো সমস্যা নেই। আর সে আশোকলতার জন্য শপিং মলে একটা বেকারির দোকানও ওপেন করতে চাইছে। এ কথা শুনেই তো তারা দুজন চমকে যায়। মিশ্রা তাদের বলে ব্যাংক থেকে লোন নিতে অনেক ঝামেলা পোহাতে হয়, তাই তারা যেন তাকে কোথাও থেকে লোনের ব্যবস্থা করে দেয়। সে ধীরে ধীরে কিস্তি দিয়ে সেটা পরিশোধ করে দিবে, কিন্তু শম্ভু তো এই ব্যাপারে তাকে মানা করে দেয়। তখন শোভা জানায় তার পরিচিত একজন ব্যক্তি আছে যে কিনা মিশ্রাকে টাকা লোন দিতে পারবে। সেই ব্যক্তি তার সাথে যোগা ক্লাস করে। পরবর্তীতে তারা সকলেই ওই ব্যক্তির সাথে দেখা করতে যায়। আমরা দেখি এটা হলো সেই ব্যক্তি যে কিনা যোগা টিচারকে হুমকি দিয়েছিল তার রাগ কমিয়ে দেওয়ার জন্য। সকলে তাকে আব্দুল ভাই নামেই জানতো। তো শোভা মিশ্রার সাথে তার ডিল করিয়ে দেয়। আব্দুল ভাই বলে মিশ্রাকে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যেই কিস্তি পরিশোধ করতে হবে। মিশ্রাও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তাদের ডিল ফাইনাল হয় আর মিশ্রাও দ্রুত টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে সে যখন অফিসে যায় তখন লিফটে তার সাথে তার বসের দেখা হয়। বস তাকে দেখে বলতে থাকে আনসালের ফাইলে সাইন সে করেছে আর সেই টাকা কিনা মিশ্রা ভোগ করছে। সে আরো অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। এতে করে মিশ্রা বেশ রেগে যায়। সে সেখানেই তার বসের কান টেনে ধরে। এটা দেখে তো তার বস পুরোই হতভম্ব হয়ে যায়। মিশ্রা তখন তাকে হুমকি দিয়ে বলে সে যেন তাকে আর কখনো এ ধরনের উল্টোপাল্টা কথা বলতে না আসে। তার বসও এই ঘটনায় বেশ ঘাবড়ে যায়। অফিসে এসে সে আড়াল থেকে মিশ্রাকে দেখতে থাকে আর ভাবতে থাকে সে কোনোভাবে যদি মিশ্রার কাজের কোনো ফল্ট পায় তাহলেই তার বিরুদ্ধে সে ইনকোয়ারি বসিয়ে দিবে। যে করেই হোক মিশ্রার উপর সে প্রতিশোধ নিয়েই ছাড়বে। তো কিছুক্ষণ পর মিশ্রার কলিগ লতা তার সাথে কথা বলতে আসে। সে তাকে জিজ্ঞেস করে মিশ্রা এত সাহস হঠাৎ করে কিভাবে পেল যে সে তার বসের কান টেনে ধরেছিল, তার ভিতরে এত পরিবর্তন কি করে এলো? তখন মিশ্রা তাকে সবকিছু খুলে বলে। সে তাকে জানায় আজকাল সে সার্ভিস দিচ্ছে, এতে করে সে লোকজনের সাথে কথা বলা শিখে গিয়েছে আর প্রতিবাদ করাও। এই কথা শুনে তো লতা অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু তাকে কোনো কিছুই বলে না। তো সন্ধ্যায় মিশ্রা আবারও একজন মহিলাকে সার্ভিস দিতে যায়। সেই মহিলা তাকে জানায় তার হাজবেন্ড অনেক বড় বিজনেসম্যান, এ কারণে সে তাকে কখনোই সময় দিতে পারে না। সে সবসময়ই টাকা সামলানোর পেছনেই পড়ে থাকে। এই কথা শুনে মিশ্রা বলে সে তার হাজবেন্ডের টাকা সামলাতে সাহায্য করতে পারে, কেননা সে একজন সিএ। সেই মহিলা তখন তাকে বলে এ ব্যাপারে সে নিজের স্বামীর সাথে কথা বলে মিশ্রাকে জানাবে। অন্যদিকে আমরা ডেঞ্চাকে দেখি
যে কিনা রাজাকে বলছিল রাজা যেন বিন্দির উপরে কিছুটা নজর রাখে। সে তাকে একটু বেশি ছাড় দিয়ে রেখেছে আর তার কোনো খোঁজ খবরও নেয় না সে। তার কথার জবাবে রাজা বলে বিন্দি তার থেকে যত দূরে থাকে ততই তার জন্য ভালো, কেননা এতে করে সে নিজের কাজ মন দিয়ে করতে পারে। বিন্দি কাছে থাকলে সবসময় এটা ওটা বলে তার মাথা খারাপ করে দেয়। এদিকে আমরা বিন্দিকে দেখি যে কিনা আজকেও মিশ্রার থেকে সার্ভিস নিতে এসেছিল। এখানে বিন্দি মিশ্রাকে জানিয়ে দেয় সে তাকে পছন্দ করে। মিশ্রা তার কথায় মুচকি হাসে। এরপর যখন মিশ্রা নিজের বাড়িতে পৌঁছায় সে দেখতে পায় তার বাড়িতে তার শাশুড়ি এসেছে। নিজের শাশুড়িকে দেখে তো মিশ্রার মুখ কালো হয়ে যায়, কেননা তার নিজের শাশুড়ির সাথে মোটেও মিলত না। তার শাশুড়ি সবসময় তার ভুল ধরতেই ব্যস্ত থাকত, আর এটা মিশ্রার মোটেও পছন্দ ছিল না। সে তার শাশুড়িকে বলে সে কেন নিজের থেকে শম্ভুর বাড়িতে গিয়ে থাকছে না। জবাবে তার শাশুড়ি বলে আমি তো নিজের মেয়ের বাড়িতেই থাকবো। সে আরো বলে তার চোখের সমস্যা হয়েছে, তাই মিশ্রার তাকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে। এসব শুনে তো মিশ্রা বেশ বিরক্ত হয়ে যায়, কিন্তু সে তাকে কোনো কিছু বলতেও পারে না। অপরদিকে ডেঞ্চা লাপ্পুকে ডেকে বলে সে যেন বিন্দির উপরে নজর রাখে, সে কখন কোথায় যাচ্ছে সব খোঁজ নিয়ে যেন তাকে জানায়। সে লাপ্পুকে গোপনে এই সব খোঁজ নিতে বলে। এদিকে মিশ্রার কাছে রাতের বেলা বান্টি আর বাবলি নামের একটা কাপলের মেসেজ আসে। তারা জানায় তারা মিশ্রার থেকে সার্ভিস নিতে চায়। জবাবে মিশ্রা জানায় কাপল সার্ভিস নিতে চাইলে এর বিনিময়ে তাকে বেশি টাকা পেমেন্ট করতে হবে। সেই কাপলও এতে রাজি হয়ে যায়। তারা পরের দিন হোটেলে দেখা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বিন্দি মিশ্রার আনা কেক রাজাকে খেতে দেয়। রাজারও সেটা বেশ পছন্দ হয়। বিন্দি তখন রাজাকে বলে রাজা যেন এই কেক নিজের দোকানে রাখে, এতে করে তাকে যে এই কেক দিয়েছে তারও কিছু উপকার হবে। কিন্তু রাজা এমনটা করতে নিষেধ করে দেয়। বিন্দি আবারও রাজার আচরণে কষ্ট পায়। অপরদিকে মিশ্রা নিজের পরিবারকে নিয়ে শপিং মলে যায় আশোকলতার বেকারির সব দেখতে। তাদের একটা দোকান পছন্দও হয়ে যায়। এরপর মিশ্রা আশোকলতার বেকারির জন্য সেই দোকানটা কিনে নেয়। শম্ভু আর শোভা সেই সময় জানায় তাদের কোনো একটা কাজ আছে, তাই তাদের এখনই বেরোতে হবে। এ কথা বলেই তারা সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা মিশ্রাকে দেখি যে কিনা হোটেলে যাচ্ছিল তার আজকের ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য। যখন মিশ্রা হোটেল রুমে পৌঁছায় তখন সেই কাপল তাকে ড্রেস খুলতে বলে। এরপর তারা লাইট অন করলে একে অপরকে দেখে শকড হয়ে যায়, কেননা সেই কাপল আর কেউ নয় বরং শম্ভু আর তার স্ত্রী শোভা ছিল। তখন তারা কোনোভাবে নিজেদের কাপড় গায়ে জড়িয়ে নিয়ে বলতে থাকে তারা তো কেবলমাত্র এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল। মিশ্রাও এই ঘটনায় অনেক বেশি হতভম্ব হয়ে যায়। সে কোনোভাবে বলে তার টাকার অনেক বেশি প্রয়োজন ছিল, তাই সে এই কাজ করে। তারা সকলে সিদ্ধান্ত নেয় তারা এই ঘটনা এখানেই শেষ করবে, বাইরে এসব কথা কখনোই প্রকাশ করবে না। এরপর তারা কোনোভাবে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন মিশ্রা আর আশোকলতা তাদের দোকানের ওপেনিং সিরেমনির জন্য রেডি হচ্ছিল তখন আশোকলতা বলতে থাকে তাদের শহরে নাকি সিএ টপার নামে এক ব্যক্তি এসেছে যে কিনা মেয়েদের সার্ভিস দেয়। এই কথা শুনেই তো মিশ্রা তাকে ইগনোর করে অন্য কথায় চলে যায়, যাতে করে এই টপিক এখানেই শেষ হয়। এরপর তারা দোকানের ওপেনিং করতে যায়। সেখানে শম্ভু আর শোভাও ছিল। তারা মিশ্রাকে দেখে বেশ আনকমফোর্টেবল ফিল করতে থাকে, তাই কোনোভাবে তারা দোকানের উদ্বোধনের কাজ শেষ করে। এদিকে বিন্দি আজকেও মিশ্রার থেকে সার্ভিস নিতে একটা হোটেলে চলে যায়, আর তাকে ফলো করে তার পেছনে লাপ্পুও চলে আসে। যখন সে ওই হোটেলে পৌঁছায় সে হোটেল রিসেপশনিস্টকে বিন্দির রুম নাম্বার জিজ্ঞেস করে, কিন্তু রিসেপশনিস্ট জানায় তারা কোনো কাস্টমারের রুম নাম্বার কাউকে জানায় না। সে লাপ্পুকে হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলেও যেতে বলে। লাপ্পু তখন রেগে গিয়ে তাকে মারতে আসলে রিসেপশনিস্ট ভয় পেয়ে যায়। লাপ্পু বন্দুক দেখিয়ে তাকে ভয়ও দেখায়। এরপর সে তাকে পাশের একটা রুমে এনে বলে সে যেন বিন্দিকে এই রুমে পাঠিয়ে দেয়, নয়তো লাপ্পু তার খবর করে ছাড়বে। লাপ্পু সেখানে একটা গোপন স্থানে মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে রেখে যায়, আর রিসেপশনিস্ট বিন্দিকে এই রুমে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরেই সেখানে মিশ্রা চলে আসে। মিশ্রা সেখানে বিন্দিকে আবারও নিজের সার্ভিস দেয়। প্রথমে তো বিন্দি তাকে ডান্স করায়, এরপর তারা ঘনিষ্ঠ হয়, আর এই সব কিছু ওই মোবাইলের ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। তো এরপর আমরা দেখি ডেঞ্চা আর লাপ্পু বিন্দির সেই ভিডিও নিয়ে রাজাকে দেখায়। রাজা দেখে বিন্দি প্রথমে তো একজন লোককে নাচায়, এরপর তারই সাথে ইন্টিমেট হয়। এসব দেখে তো রাজা অনেক বেশি দুঃখ পেয়ে যায়। সে রেগে গিয়ে ডেঞ্চাকে বলতে থাকে ডেঞ্চা যেন যে করেই হোক ওই ব্যক্তিকে ধরে আনে যে কিনা বিন্দির সাথে এসব করছিল। এদিকে আমরা মিশ্রার শাশুড়িকে দেখি।
সে বাইরে হাঁটতে বের হয়েছিল। তখনই পাশের বাসায় এক বয়স্ক লোক তার সাথে ফ্লার্ট করতে থাকে। অন্যদিকে পুলিশ অফিসার হায়দার আলী জিমে ট্রেনিং নিচ্ছিল। বিনীত ছিল তার ট্রেনার। এখানে আমরা জানতে পারি বিনীত মূলত জিম ট্রেনার ছিল, আর তার পাশাপাশি বাড়তি ইনকামের জন্য সে মেয়েদেরকে সার্ভিস দিত। আর এই হায়দার আলীও বিষয়টা জানতো। এদিকে রাজার দলের লোক পিঙ্কি আর একজন ব্যাংকে যায় টাকা জমা দেওয়ার জন্য। সেখানে গিয়ে তারা টাকা গোনার একটা মেশিন দেখতে পায়। এটা দেখেই তো তারা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। পিঙ্কি অপরজনকে বলতে থাকে তাদের রাজা ভাই যদি এই মেশিনটা পায় তবে তো সে অনেক বেশি খুশি হয়ে যাবে, কারণ তাদের আর টাকা গুনতে সমস্যা হবে না। এরপর পিঙ্কি ব্যাংকের লোককে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে সেই মেশিনটা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে রাজার কাছে চলে আসে। রাজা তো এই টাকা গোনার মেশিন দেখে বেশ খুশি হয়ে যায়, কারণ এখন আর তার আর কাউকে প্রয়োজন নেই টাকা গোনার জন্য। এই মেশিনই তার সব কাজ সহজ করে দিবে। যদিও সে জানতো না তার লোকেরা এটা ব্যাংক থেকে চুরি করে এনেছে। তো তারা যেই ব্যাংক থেকে মেশিন চুরি করে এনেছিল সেখান থেকে পুলিশ কমপ্লেন করা হয়। পুলিশরা সেই ব্যাংকে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এদিকে রাতের বেলা রাজা যখন বাড়িতে যায় সে দেখতে পায় বিন্দি টিভিতে গান শুনছে। তখন সে টিভি বন্ধ করে দিয়ে বলতে থাকে এসব তার মোটেও পছন্দ না। এই কথা শুনে তো বিন্দি অনেক বেশি রেগে যায়। অন্যদিকে আমরা শম্ভু আর তার স্ত্রী শোভাকে দেখি। শম্ভু তার ক্লায়েন্টের যে টাকাগুলো স্টক মার্কেটে ইনভেস্ট করেছিল সেই স্টক মার্কেট ক্র্যাশ করেছে। এতে করে শম্ভুর ইনভেস্ট করা সব টাকা চলে গিয়েছিল। শম্ভু তখন শোভাকে বলতে থাকে সে তার এক ক্লায়েন্টের 6 লক্ষ টাকা ইনভেস্ট করেছিল, আর এখন যদি সে তাকে সময় মতো টাকা ফেরত দিতে না পারে তবে তো সে শম্ভুকে জানেই মেরে ফেলবে। তারা দুজনেই এইসব নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে আশোকলতার মা তাকে বলতে থাকে আশোকলতা যেন মিশ্রার উপর ভালোভাবে নজর রাখে। সে গোপনে কারো সাথে চক্কর চালাচ্ছে কিনা এসব যেন খেয়াল রাখে। কিন্তু আশোকলতা নিজের মায়ের কথার কোনো গুরুত্বই দেয় না, কারণ সে সব সময় মিশ্রার পেছনে লেগেই থাকতো। কিন্তু তবুও মিশ্রার শাশুড়ি বারবার একই কথা আশোকলতাকে বলতে থাকে। সে তাকে নিয়ে মিশ্রার পিছু করতেই বের হয়ে যায়। তো একসময় তারা দেখতে পায় মিশ্রা নিজের বাইকের পেছনে একজন মহিলাকে নিয়ে কোথাও একটা যাচ্ছে। আশোকলতা তো এটা দেখে অনেক বেশি দুঃখ করে। সে ভাবতে থাকে মিশ্রা হয়তো তাকে ধোঁকা দিচ্ছে। সে তো তাকে এতই বিশ্বাস করত যে মায়ের কথারও পাত্তা দেয়নি, কিন্তু এখন তো তার ধীরে ধীরে তার মায়ের কথা বিশ্বাস হতে শুরু করেছে। যাই হোক, তো তারা দুজন মিলে মিশ্রার পিছু করতে থাকে। একসময় তারা একটা বিল্ডিং এ গিয়ে পৌঁছায়। মিশ্রার শাশুড়ি গিয়েই তো সেই মহিলার গলা চেপে ধরে। আর এখানে আমরা দেখতে পাই সেই মহিলা ছিল মূলত মিশ্রার সেই ক্লায়েন্ট যার স্বামী বিজনেসম্যান, আর মিশ্রা অ্যাকাউন্টসের কাজে তার হাজবেন্ডকে সাহায্যের কথা বলেছিল। আর আজ সে এই কারণেই মিশ্রাকে এখানে এনেছিল তার হাজবেন্ডের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য, কেননা তার হাজবেন্ড মিশ্রাকে ডেকে পাঠিয়েছিল কাজের উদ্দেশ্যে। তো সে তখন আশোকলতাকে সবকিছু খুলে বলে। এসব জানার পর আশোকলতা তো অনেক বেশি লজ্জিত হয়ে যায়। তো রাতে যখন তারা বাড়ি ফিরে তখন সে মিশ্রার কাছে ক্ষমা চাইতে থাকে তাকে এভাবে সন্দেহ করার জন্য। সুযোগ বুঝে মিশ্রাও তাকে বলতে থাকে সে আশোকলতাকে সময় দিতে পারে না, এ কারণেই হয়তো তার মনে এমন সন্দেহ ঢুকে গিয়েছে। আশোকলতা তখন মিশ্রাকে সরি বলে। এরপর সে জানায় আগামীকাল তার মায়ের অপারেশনের জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মিশ্রাও তাকে জানায় ঠিক আছে, সে তাকে হাসপাতালে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো পরদিন মিশ্রা আবারও সেই হোটেলে যায় বিন্দিকে নিজের সার্ভিস দিতে। বরাবরের মতোই সে বিন্দির জন্য কেকও নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে লক্ষ্য করে আজ বিন্দির মনটা বেশ খারাপ। অন্যান্য দিন তো সে এমন থাকে না, তাই এই ব্যাপারে সে বিন্দিকে কিছু জিজ্ঞেস করতে চায়। কিন্তু তার আগেই সেখানে লাপ্পু চলে আসে বন্দুক নিয়ে। সে মিশ্রার দিকে বন্দুক তাক করে ডেঞ্চাকে ফোন করে। সে ডেঞ্চাকে বলে বিন্দির আশিককে সে ধরে ফেলেছে, তাই এখন সে রাজাকে নিয়ে সেখানে আসতে বলে। ডেঞ্চাও বলে ঠিক আছে, সে রাজাকে নিয়ে আসছে, কিন্তু যতক্ষণ সে না আসছে ততক্ষণ যেন সে এই লোককে আটকে রাখে। লাপ্পু তখন মিশ্রাকে বলে যতক্ষণ ডেঞ্চা আর রাজা না আসছে মিশ্রা যেন ডান্স করে তাকে এন্টারটেইন করে। তো এরপর সে মিশ্রাকে ওখানে থাকা পোশাক পরেই নাচতে বলে, আর মিশ্রাও বাধ্য হয়ে এমনটাই করতে থাকে, কারণ তার হাতে যে এছাড়া আর কোনো উপায় নেই।
আর লাপ্পু সেখানে বসে মিশ্রার আনা কেক খেতে থাকে। এক পর্যায়ে সুযোগ বুঝে বিন্দি লাপ্পুকে আক্রমণ করে বসে। সে তাকে বলে, আমার ভালোবাসার মানুষের আমি কোনো ক্ষতি হতে দিব না। এখানে প্রথম বিন্দি মিশ্রার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। তো সেই সময় দেখা যায় তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তো হাতাহাতির এক পর্যায়ে বিন্দির মাথায় আঘাত লেগে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তখনই মিশ্রা তার সাথে থাকা চাকু দিয়ে লাপ্পুকে অ্যাটাক করে, কিন্তু লাপ্পু মিশ্রাকে আরো বেশি মারতে থাকে। আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। একসময় মিশ্রা নিজের হাতে থাকা চাকু দিয়ে লাপ্পুকেই মেরে দেয়। এরপর রক্ত দেখে সে নিজেই অজ্ঞান হয়ে যায়। তো কিছুক্ষণ পর যখন বিন্দির জ্ঞান ফিরে আসে তখন সে এই দৃশ্য দেখতে পায়। তাই সে দ্রুত মিশ্রার জ্ঞান ফেরায়। মিশ্রা তো এটা দেখেই ঘাবড়ে যায় যে সে কি করে একটা মানুষের মার্ডার করে ফেললো। সে অনেক বেশি ভয় পেতে থাকে। তাই সে দ্রুত বিনীতকে ফোন দেয়, যে কিনা আশেপাশেই ছিল। সে তাকে ফোন করে দ্রুত সেখানে আসতে বলে। বিনীত তো তাড়াতাড়ি এখানে এসে এইসব অবস্থা দেখে সেও অনেক বেশি শকড হয়ে যায়। সে খুব ভয় পেয়ে বলতে থাকে, মিশ্রা এসব কি করে ফেলেছে? তাকে চাকু রাখতে বলা হয়েছিল আত্মরক্ষার জন্য, কাউকে খুন করার জন্য নয়। অন্যদিকে মিশ্রার শাশুড়ি তখন তাকে বারবার ফোন দিতে থাকে, কেননা আজ মিশ্রার তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মিশ্রা তার ফোন রিসিভই করছিল না। এদিকে বিন্দি মার্ডার হয়ে যাওয়ার পরও খুব স্বাভাবিক ছিল, সে মোটেও ভয় পাচ্ছিল না। তখন সে মিশ্রা আর বিনীতকে এত বেশি ভয় পেতে দেখে তাদেরকে বলতে থাকে মিশ্রা যেন নিজের চাকু নিয়ে এখান থেকে চলে যায়, আর সে বন্দুকটা নিয়ে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আর এসব নিয়ে যেন খুব চিন্তা না করে। অন্যদিকে আমরা মিশ্রার শাশুড়িকে দেখি, যে কিনা তার প্রতিবেশীর সাথে ডাক্তারের কাছে যাচ্ছিল। তার প্রতিবেশী তো এতে অনেক বেশি খুশি ছিল। এদিকে বিন্দির প্ল্যানিং অনুযায়ী মিশ্রা আর বিনীত সামনের রাস্তা দিয়ে আর বিন্দি পেছনের রাস্তা দিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ে। তো তারা বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ডেঞ্জার সেই হোটেল রুমে চলে আসে, আর সেখানে এসেই সে লাপ্পুর মৃতদেহ দেখতে পায়। এটা দেখে তো সে একদমই শকড হয়ে যায়। সে লাপ্পুর মৃতদেহের পাশে বসে খুব কাঁদতে থাকে। অন্যদিকে বিন্দি যখন পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে গলি দিয়ে বের হয়ে যাচ্ছিল তখন গলির মাথায় সে রাজাকে দেখতে পায়। তাকে দেখে তো সে বেশ হতবাক হয়ে যায়। সে তখন কি করবে কি বলবে কিচ্ছু বুঝতে পারছিল না। রাজাও তখন তাকে আর কিচ্ছু না বলে সেখান থেকে নিয়ে গাড়িতে উঠে বসে। ডেঞ্জাও চুপচাপ সেখানে এসে গাড়ি চালাতে থাকে। ডেঞ্জার মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ লাপ্পু তার অনেক বেশি ক্লোজ ছিল। সে মারা যাওয়াতে তার কষ্টটাও বেশি হচ্ছে। যাই হোক, এরপর দেখা যায় তারা বাড়ির দিকে যেতে থাকে। বাড়ি পৌঁছে রাজা বিন্দির উপর অনেক বেশি রেগে যায়। সে তাকে এসব নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। সে তাকে বলে, এতদিন তো সে উল্টোপাল্টা কাজ করে বেরিয়েছে, আর এখন তো সে লাপ্পুকেও মেরে ফেলেছে। এরকম কাজ সে কি করে করতে পারলো? বিন্দি তখন ভয়ের চোটে বলেই দেয় যে সে লাপ্পুকে মারেনি, ওই ব্যক্তি লাপ্পুকে মেরে ফেলেছে, যার কাছ থেকে সে সার্ভিস নিত। রাজা তখন বিন্দিকে জিজ্ঞেস করে কি ধরনের সার্ভিসের কথা সে বলছে। তখন বিন্দি জানায় টাকার বিনিময়ে ওই লোক তাকে স্যাটিসফাই করত, আর তাকে সে একটা ওয়েবসাইটের মাধ্যমেই খুঁজে পেয়েছিল। এই সব কিছু শুনে রাজা অনেক রেগে যায়, আর ডেঞ্জাকে বলতে থাকে সে যেন যে করেই হোক ওই ব্যক্তিকে খুঁজে বের করে যার সাথে বিন্দি এসব করত। বিন্দি তখন ভয়ে ভয়ে বলে সে যেই ওয়েবসাইট থেকে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করেছিল এখন সেখানে তার প্রোফাইল নেই। সেই ব্যক্তি নিজের প্রোফাইল ডিলিট করে দিয়েছে, তাই তার অ্যাড্রেস খুঁজে বের করা এখন কোনোভাবেই সম্ভব নয়। ডেঞ্জা তখন জানায় সে যে করেই হোক তাকে খুঁজে বের করবে আর রাজার সামনে এনে হাজির করবে। অন্যদিকে মিশ্রা যখন বাড়িতে পৌঁছায় তখন তার স্ত্রী জানায় তার শাশুড়ির অপারেশন হয়ে গিয়েছে। মিশ্রা আর কথা না বাড়িয়ে কোনোভাবে সেখান থেকে দ্রুত নিজের ঘরে চলে যায়। অপরদিকে সেই হোটেলের মার্ডার স্পটে পুলিশ পৌঁছে যায় ইনভেস্টিগেশন করার জন্য। তখন পুলিশ অফিসার হায়দার আলী সেখানে থাকা কেকটা দেখতে পায়, যেটা কিনা লাপ্পু খেয়েছিল। তখন হায়দার আলী আর তার সাথে থাকা অফিসার সেই কেকের বাকি অংশ খেয়ে ফেলে। তারা কেকটার বেশ প্রশংসাও করে। বুঝুন অবস্থা, মার্ডার ইনভেস্টিগেশন করতে এসে স্বাচ্ছন্দ্যে কেক খেয়ে নিল। যাই হোক, তো এরপর তারা আবারও চারপাশের সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে, আর সেখানের কিছু জিনিস ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়ে দেয়। পরবর্তীতে হায়দার আলী সেই হোটেলের রিসেপশনিস্টের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু রিসেপশনিস্ট তো তেমন কিছুই জানতো না, তাই তার থেকে পুলিশ কোনো তথ্যই সংগ্রহ করতে পারে না।
এদিকে রুমে সার্চ করতে গিয়ে পুলিশ অফিসার ম্যাথিউ একটা পায়েলের ভাঙা টুকরো খুঁজে পায়। তারা দুজনেই বুঝতে পারে এই মার্ডার স্পটে নিশ্চয়ই কোনো মহিলা ছিল। তখনই তারা লাপ্পুর পকেট থেকে তার আইডি কার্ড বের করে, আর সেখানে তারা রাজার দোকানের অ্যাড্রেস দেখতে পায়। এরপর হায়দার আলী রাজার দোকানে চলে যায় এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখানে গিয়ে সে রাজাকে লাপ্পুর মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। রাজা তখন এমন ভান করে যেন সে মাত্রই এই ব্যাপারে জানলো, তাই সে খুব দুঃখ পাওয়ার ভান করে। হায়দার আলী চলে যাওয়ার পর রাজা ডেঞ্চাকে বলে হায়দার আলী সেই ব্যক্তিকে ধরার আগেই যেন ডেঞ্চাকে যে করেই হোক তাকে ধরতে হবে, কেননা যদি পুলিশ তাকে ধরে ফেলে আর সেই ব্যক্তি পুলিশকে সমস্ত সত্যিটা বলে দেয় তবে রাজার অনেক বেশি বদনাম হবে। আড়াল থেকে বিন্দিও এই সব কথা শুনে ফেলে। এরপর ডেঞ্জার সেই হোটেলে ম্যানেজারের কাছে চলে আসে আর লাপ্পুর হত্যাকারীর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। ম্যানেজার জানায় সে ওই ব্যক্তির ব্যাপারে কোনো কিছুই মনে করতে পারছে না। ডেঞ্জা তখন তাকে হুমকি দিয়ে বলে যদি ম্যানেজার পুলিশকে সেই ব্যক্তির ব্যাপারে কোনো কিছু জানায় তবে সে তাকে প্রাণে মেরে ফেলবে, আর তার যদি পরবর্তীতে কোনো কিছু মনে পড়ে তবে যেন সে প্রথমে ডেঞ্জাকে এই ব্যাপারে জানায় আর কাউকে না। অন্যদিকে আমরা মিশ্রাকে দেখি যে কিনা ঘুমের ভেতরেও লাপ্পুকে নিয়ে বাজে স্বপ্ন দেখতে থাকে। এতে করে তার ঘুম ভেঙে যায়। অপরদিকে শম্ভুর বাড়িতে আগারওয়াল নামক এক ব্যক্তি আসে যার টাকা শম্ভুর শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল। আগারওয়াল তার টাকার ব্যাপারে শম্ভুকে জিজ্ঞেস করতে থাকে। শম্ভু তো এই শুনে বেশ ঘাবড়ে যায়। তখন শোভা এই বিষয়টা সামলে নেয়। সে জানায় শম্ভু সঠিক সময়ে তার টাকাটা ফিরিয়ে দিবে, সে যেন চিন্তা না করে। ফাইনালি আগারওয়াল তাদের কথা মেনে নেয়। তখন শোভা আগারওয়ালের কাছে তার বন্দুক দেখতে পায়, তাই সে আগারওয়ালকে বলে সে কি একবার তার বন্দুকটা ধরে দেখতে পারে। আগারওয়ালও তাকে পারমিশন দিয়ে দেয়। তো এখানে আমরা দেখতে পারি শোভার বন্দুকের প্রতি আলাদাই একটা আকর্ষণ রয়েছে। তো কথা বলা শেষে আগারওয়াল সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে ম্যাথিউ যখন তাদের কেস নিয়ে ইনভেস্টিগেশন করছিল তখন সে দেশি ঘোড়া নামক ছদ্মনামের ব্যাপারে জানতে পারে যে কিনা মহিলাদের সার্ভিস দিয়ে থাকে। এখানে দেশি ঘোড়া মূলত বিনীতের ছদ্মনাম। এরপর সে সেই দেশি ঘোড়া নামক ব্যক্তিকে খুঁজতে শুরু করে, আর এই ব্যাপারে জানতে সে একটা হোটেলে চলে আসে। সেখানকার ম্যানেজারকে এই সম্পর্কে জিজ্ঞেস করলে ম্যানেজার জানায় সে তো দেশি ঘোড়াকে দেখলেই চিনে ফেলবে। তখনই ম্যাথিউ একজন আর্টিস্টকে সেখানে ডেকে পাঠায় ম্যানেজারের বর্ণনা শুনে স্কেচ করার জন্য। অপরদিকে বাড়িতে মিশ্রার তার সেই চাকুর কথা মনে পড়ে, তাই সে দ্রুত সেই চাকুটার কোনো একটা ব্যবস্থা করার জন্য সেটা খুঁজতে থাকে, কিন্তু সে সেটা কোথাও খুঁজে পাচ্ছিল না। তখনই সে দেখতে পায় আশোকলতা তো সেই চাকু দিয়ে কেক কাটছে। এরপর আশোকলতা মিশ্রাকেও জোর করে এসে সেই কেক খাইয়ে দেয়। মিশ্রা তো দ্রুত ওয়াশরুমে গিয়ে বমি করতে থাকে, কেননা এই চাকু দিয়েই তো সে লাপ্পুকে খুন করেছিল। সে কারণে সে এসব আর নিতে পারছিল না। তো সেই সময় মিশ্রার কাছে বিন্দির কল আসে। সে তাকে জানায় পুলিশও এই কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করছে, তাই মিশ্রা যেন সাবধানে থাকে। সে আরো জানায় সে যদি কোনো কিছু জানতে পারে তবে সে অবশ্যই সেটা মিশ্রাকে জানিয়ে দিবে, সে যেন বেশি চিন্তা না করে। এদিকে পুলিশ অফিসার হায়দার আলী যখন জিমে ওয়ার্কআউট করছিল তখন ম্যাথিউ তাকে মেসেজ করে জানায় যে দেশি ঘোড়া ছদ্মনামের সেই ব্যক্তির স্কেচ বানানো হয়ে গেছে। এরপর সে সেই স্কেচের ছবিটা হায়দার আলীকে পাঠিয়ে দেয়। সেই ছবিটা দেখেই তো হায়দার আলী চিনে ফেলে যে এটা আর কেউ নয় বরং তার ট্রেনার বিনীত। কিন্তু সে বিনীতকে কিছুই বলে না, বরং ইনডিরেক্টলি কেবল বলতে থাকে একটা হোটেলে হওয়া মার্ডারের ব্যাপারে পুলিশ ইনভেস্টিগেশন করছে। এটুকু শুনেই তো বিনীতের অবস্থা খারাপ হয়ে যায়। সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। হায়দারও বলতে থাকে সে যে করেই হোক সত্যিটা বের করে আনবে। পরের দৃশ্যে আমরা দেখি পুলিশ অফিসার ম্যাথিউ ফরেন্সিক ডিপার্টমেন্টে গিয়ে ডাক্তারকে বলতে থাকে সে যেন যত দ্রুত সম্ভব ফরেন্সিক টেস্টের রেজাল্ট বের করে। তখনই ডক্টর কম্পিউটার মনিটরে ম্যাথিউকে দেখায় তারা যে রুম থেকে স্যাম্পল এনেছিল সেই রুমে অনেক মানুষের সিমেন্ট পাওয়া গিয়েছে। এ কারণে এসবের ডিএনএ বের করতে বেশি সময় লাগছে। এদিকে বিনীত মিশ্রার সাথে দেখা করে। সে তাকে পুলিশ অফিসার হায়দার আলীর ব্যাপারেও জানায়। সে বলে সে পুলিশ অফিসার এই কেসের পেছনে হাত ধুয়ে পড়ে রয়েছে, এ কারণে যে কোনো সময় তারা বিপদে পড়ে যেতে পারে। এই কথা শুনেই মিশ্রা তাকে কিছুটা সাহস যোগায়।
আর বলে বিনীত যেন কিছুদিনের জন্য নিজের সার্ভিস দেওয়া বন্ধ করে দেয়। সে নিজেও বর্তমানে সার্ভিস বন্ধ করে দিয়েছিল। সে তাকে সাহস দিয়ে বলে তাদের কিছুই হবে না। পরের দিন আমরা ম্যাথিউ, হায়দার আলী ও আর একজন পুলিশ অফিসারকে গাড়িতে বসে থাকতে দেখতে পাই। সেখানে ম্যাথিউ যেই হোটেল ম্যানেজারের সাথে দেখা করেছিল সেও ছিল। কিছুক্ষণ পরেই সেখানে বিনীত আসে। সে তাকে দেখিয়ে ম্যাথিউকে জানায় ওই ব্যক্তি দেশি ঘোড়া। এরপর ম্যাথিউ অন্য হোটেল ম্যানেজারকে ডেকে পাঠায় যার হোটেলে মার্ডার হয়েছিল। সে বিনীতকে দেখিয়ে তাকে প্রশ্ন করে মার্ডারের দিন কি বিনীত তার হোটেলে এসেছিল। বিনীতকে দেখেই তো সেই ম্যানেজার মানা করে দেয় আর বলতে থাকে এই ব্যক্তি তো সেদিন তার হোটেলেই আসেনি। এরপর পুলিশ তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই যাওয়ার সময় সেই ম্যানেজার নিজে নিজেই বলছিল যেই ওই লাপ্পুকে মারুক না কেন অনেক বেশি ভালো করেছে। সে খুব খুশি হয়েছে কেননা লাপ্পু তাকে অনেক বেশি অপমান করেছিল। সে বলতে থাকে এদের কাউকেই সে এই কেসে ফাঁসতে দিবে না। আমরা বুঝতে পারি এতক্ষণ সে জেনে বুঝেই মিথ্যা কথা বলেছে। অন্যদিকে মিশ্রা বেশ চিন্তিত ছিল এটা ভেবে যে কোনো সময় তার উপরে হামলা হতে পারে। তাই সে নিজের সেফটির জন্য একটা বন্দুকের ব্যবস্থা করার কথা ভাবতে থাকে। তো সে সোজা চলে যায় ওই পানওয়ালার দোকানে, যার দোকানে সে প্রায়ই পান খেতে যেত। সেখানে গিয়ে সে ইশারায় পানওয়ালাকে একটা বন্দুকের ব্যবস্থা করার কথা বলে। পানওয়ালা জানায় বিষয়টা অনেক বেশি রিস্কের, কিন্তু সে চেষ্টা করবে। এদিকে ডেঞ্চা বারবার বিন্দির সেই ভিডিও দেখতে থাকে কোনো ক্লু বের করার জন্য। তখন সে বিন্দির সাথে ঘনিষ্ঠ হওয়া সেই ব্যক্তি অর্থাৎ মিশ্রার হাতের ট্যাটু দেখতে পায়। এরপর সে বেরিয়ে পড়ে এই ব্যাপারে খোঁজ খবর নেয়ার জন্য। সে ওই হোটেলের আশেপাশে দোকানের সিসিটিভি ফুটেজ চেক করার প্ল্যান করে। সে বিভিন্ন দোকানে গিয়ে বলতে থাকে সে একজন পুলিশ আর এখানে একটা কেসের ইনভেস্টিগেশন করার জন্যই এসেছে। এই কথা বলে সে আশেপাশের সকল দোকানের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। সেখানে একটা সিসিটিভি ফুটেজে সে মিশ্রার হাতের সেই ট্যাটু দেখতে পায়। সেখানে সে তার ফেস তো দেখতে পায় না, তবে তার স্কুটার দেখে ফেলে যেটায় চড়ে সে এখানে আসতো। তাই সে মিশ্রার বাইকের নাম্বার নোট করে নেয়, যদিও সেখানে শুধুমাত্র অর্ধেক নাম্বারই দেখা যাচ্ছিল আর বোঝা যাচ্ছিল স্কুটারটা হলুদ রঙের। এরপর সে এই কথা গিয়ে রাজাকেও জানায় আর বিন্দিকে উদ্দেশ্য করে বলতে থাকে এখন তারা খুব দ্রুতই সেই ব্যক্তিকে ধরে ফেলবে। বিন্দি যেন কোনো চিন্তা না করে, সে নিজেই বিষয়টা সামলে নিবে। জবাবে বিন্দি বলে এসবে তার কোনো কিছুই যায় আসে না, তাদের যা ইচ্ছা তারা সেটা করতে পারে। কিছুক্ষণ পরেই বিন্দি মিশ্রাকে ফোন করে জানিয়ে দেয় ডেঞ্চা স্কুটারের রং এবং অর্ধেক নাম্বার খুঁজে বের করে ফেলেছে। তাই মিশ্রা যেন নিজেকে বাঁচানোর জন্য কোনো একটা উপায় বের করে। তখনই সেখানে মিশ্রার শাশুড়ি চলে আসে। সে মিশ্রাকে বলে আগামীকাল তাকে ডাক্তারের কাছে চেকআপের জন্য যেতে হবে। মিশ্রা যেন তাকে সেখানে নিয়ে যায়। তো পরদিন দেখা যায় মিশ্রা আইটি অফিসে চলে যায়। সেখানে গিয়ে সে তার একজন পরিচিত ব্যক্তির থেকে তার স্কুটারের সাথে সিমিলার নাম্বারের স্কুটারগুলোর ইনফরমেশন কালেক্ট করে ফেলে। এরপর সে একটা বুদ্ধি বের করে। সে বিনীতকে নিয়ে সেই সমস্ত বাড়িতে চলে যায় যাদের স্কুটারের অর্ধেক নাম্বার তার স্কুটারের নাম্বারের সাথে মিল ছিল। সে সকলকে গিয়ে বলতে থাকে তারা একটা মুভি শুট করছে আর সেই ব্যক্তিদের স্কুটারের সিন মুভিতে আসবে, এ কারণে তারা এখানে স্কুটার রং করতে এসেছে। এ কথা বলে সে সকল স্কুটারে হলুদ রং পেইন্ট করে দেয়। সে এটা এ কারণেই করে যাতে করে রাজা তাকে আইডেন্টিফাই করতে না পারে। অন্যদিকে আজকেও তার শাশুড়ি বারবার তাকে ফোন দিতে থাকে, কেননা আজকেও মিশ্রার তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আগের বারের মতো এবারেও মিশ্রা ফোন রিসিভ করে না। তাই এবারেও মিশ্রার প্রতিবেশী তার শাশুড়িকে হসপিটালে নিয়ে যায়। এরপর তারা দুজন একসাথে আইসক্রিম খায়। এখানে আমরা তাদের মধ্যে সুন্দর একটা বন্ডিং তৈরি হতে দেখি। অন্যদিকে হায়দার আলী রাজার দোকানে আসে। তখনই রাজার দুজন ব্যক্তি তার দোকানের পেছনের দরজা দিয়ে ভেতরে চলে আসে। সেই সময় হায়দার আলী বলতে থাকে রাজার দোকানের পেছনেও কি কোনো ঘর আছে? সে রাজাকে তার সেই ঘর দেখাতে বলে। ডেঞ্চা তখন ম্যাথিউকে সেই ঘর দেখাতে নিয়ে যায়, কিন্তু সেখানে তেমন কিছুই ছিল না। এদিকে মিশ্রা সকল স্কুটারে হলুদ রং পেইন্ট করে দিয়েছিল আর এদিকে ম্যাথিউ এসে হায়দার আলীকে জানায় ভিতরে তেমন কিছুই নেই। এরপর রাজা তার দোকানের সিঙ্গারা তাদের দুজনকে খেতে দেয়। খেতে খেতে হায়দার আলী রাজার দোকানে থাকা ব্যাংকের টাকা গণনার সেই মেশিনটা লক্ষ্য করে। এরপর সে রাজাকে বলতে থাকে এই মেশিনটা তো ব্যাংক থেকে চুরি করে আনা হয়েছে। তো এরপর সে রাজাকে ঘুষ দেওয়ার
শেয়ার অফার করে, তাহলেই সে মুখ বন্ধ রাখবে। রাজাও কিছু না বলে চুপচাপ হায়দার আলীকে বেশ কিছু টাকা দিয়ে দেয়। টাকা পেয়ে হায়দার আলী বলতে থাকে, এবার এই মেশিনটা সম্পূর্ণ রাজার হয়ে গিয়েছে। বুঝতে পারছেন কতটা ঘুষখোর হলে মানুষ এরকম করতে পারে, কোনো কিছু হাতছাড়া করবে না। তো এরপর ডেঞ্চা বেরিয়ে পড়ে মিশ্রাকে খোঁজার উদ্দেশ্যে। তখন সে রাস্তা দিয়ে মিশ্রার স্কুটার যেতে দেখে। সে রাজাকে ফোন করে বলতে থাকে সে মার্ডারারকে ধরে ফেলেছে। তখনই সে সেখানে সেম নাম্বারের একই রঙের আরো কিছু স্কুটার দেখতে পায়। এটা দেখে তো ডেঞ্চা পুরোপুরি কনফিউজড হয়ে যায়। সে কিছুতেই হিসাব মিলাতে পারছিল না। এদিকে বাড়ি ফেরার পর মিশ্রার শাশুড়ি বারবার তাকে খোঁটা দিতে থাকে, কেননা সে পরপর 2 দিন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলেও নিয়ে যায়নি। মিশ্রা সকলের মন ভালো করার জন্য রাতের বেলা পরিবারের সবাইকে নিয়ে একটা মেলায় যায়। ডেঞ্চাও নিজের লোকদের নিয়ে সেই মেলায় গিয়েছিল। তার একটা দোকানে গেম খেলছিল। তখনই সেখানে কোনো একটা বিষয় নিয়ে দোকানদারের সাথে তাদের কথা কাটাকাটি হয়ে যায়। তখনই ডেঞ্চার লাপ্পুর কথা মনে পড়তে থাকে। লাপ্পুর কথা মনে পড়ায় সে কাঁদতে কাঁদতেই সেই দোকানদারকে মারতে যায়। তখনই তার বন্ধুরা কোনোভাবে তাকে থামায়, কিন্তু এই সময়ই ভুলবশত সে বন্দুকের গুলি ছুঁড়ে ফেলেছিল। আর বন্দুকের গুলি ছোড়ার ফলে মেলায় বেশ শোরগোল পড়ে যায়। এখানে আমরা বুঝতে পারি লাপ্পু মারা যাওয়ায় ডেঞ্চা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল। তো পরদিন মিশ্রা তার অফিসে গিয়ে অফিসের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে সে তাকে একটা বন্দুকের ব্যবস্থা করে দিতে পারবে কিনা। তখন সিকিউরিটি গার্ড মিশ্রাকে নিজের ফুপার কাছে নিয়ে যায়, যে কিনা একজন কন্ট্রাক্ট কিলার ছিল। সেই ব্যক্তি মিশ্রাকে একটা বন্দুক তো দিয়ে দেয়, কিন্তু এরই সাথে তাকে একটা শর্তও দেয়। সে মিশ্রাকে বলে তার একজন ব্যক্তিকে মার্ডার করতে হবে। এই কথা শুনেই তো মিশ্রা নিষেধ করে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে সিকিউরিটি গার্ডকে বলে তাদের যে কখনো দেখা হয়েছিল এ কথাও যেন সে ভুলে যায়। এরপর সে অফিসে গিয়ে পৌঁছায়। অফিসে গিয়ে সে নিজের বসের সাথে দেখা করে তাকে ট্রান্সফার অ্যাপ্লিকেশন দিয়ে বলে তার ট্রান্সফার প্রয়োজন, তাই বস যেন তাকে অন্য কোথাও ট্রান্সফার করিয়ে দেয়। এর জবাবে তার বস বলতে থাকে মিশ্রার ট্রান্সফার তখনই হবে যখন সে চাইবে, মিশ্রার নিজের ইচ্ছায় কিছুই হবে না। এরপর সে মিশ্রার ট্রান্সফার অ্যাপ্লিকেশনটাও ছিঁড়ে ফেলে। এতে করে মিশ্রার খুব মন খারাপ হয় আর সে নিজের ডেস্কে গিয়ে বসে থাকে। তখনই তার কাছে আব্দুল ভাইয়ের মেসেজ আসে, যার থেকে সে আশোকলতার দোকানের জন্য লোন নিয়েছিল। আব্দুল ভাই তাকে বলে মিশ্রা তার প্রথম কিস্তির টাকা কবে পরিশোধ করবে, সে এটার জন্য অপেক্ষা করছে। এটা দেখে তো মিশ্রা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে এবার সে কি করবে, কেননা তার সার্ভিসও এখন সে বন্ধ করে দিয়েছিল। কোনো উপায় না পেয়ে মিশ্রা শম্ভু আর শোভার সাথে দেখা করে। সে তাদের সবকিছু খুলে বলে। সে শম্ভুকে বলে শম্ভুর তো অনেক বড় বড় ক্লায়েন্ট রয়েছে, যদি তাদের কেউ মিশ্রাকে সাহায্য করে তাহলে তার সেফটির কাজটা নিশ্চিত হবে। কিন্তু শম্ভু তাকে সাহায্য করতে মানা করে দেয়। তখনই শোভার আগারওয়ালের কথা মনে পড়ে। সে শম্ভুকে সাইডে ডেকে বলে শম্ভু যেন আগারওয়াল আর মিশ্রাকে একসাথে মিলিয়ে দেয়। এতে করে কোনো না কোনো কাজ তো তাদের হবেই, তাদের দুজনেরও কাজ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে শম্ভুও সেই 6 লাখ টাকা মাফ পেয়ে যাবে। শোভার এই আইডিয়া শম্ভুর বেশ পছন্দ হয়, তাই সে মিশ্রাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা শম্ভু, মিশ্রা আর আগারওয়ালকে একসাথে বসে কথা বলতে দেখি। এখানে আগারওয়াল মিশ্রাকে বলে সে তাকে বন্দুক দিয়ে সাহায্য করবে, তবে এর বিনিময়ে মিশ্রাকে একটা ফাইলে সাইন করতে হবে। এতে করে তার বিল্ডিং এর কাজও শুরু হয়ে যাবে। তখন শোভাও মিশ্রাকে বলতে থাকে ডিলটা বেশ ভালো, মিশ্রা যেন এতে রাজি হয়ে যায়। এই সময় সুযোগ বুঝে শোভা তাদের 6 লাখ টাকা মাফ করে দেওয়ার ব্যাপারেও আগারওয়ালকে বলতে থাকে। এই সময় আগারওয়ালও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। মিশ্রা তো এই বিষয় নিয়ে ভাবছিল। তখনই সেখানে আগারওয়ালের শত্রুপক্ষ চলে আসে, যে কিনা ছিল এমএলএর শালা। এখানে মূলত সে আগারওয়ালকে মেরে ফেলতে এসেছিল, যাতে করে সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজের ব্যবসা চালাতে পারে। তখন মিশ্রা বলে তাদের যেন এখান থেকে চলে যেতে দেয়া হয়, কেননা এখানের কোনো বিষয়ের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এই কথা শুনে সেই ব্যক্তি মিশ্রাকে গালি দিতে থাকে। একসময় সে মিশ্রাকে লুজারও বলে। লুজার শব্দটা শোনার পরেই মিশ্রার রাগ উঠে যায়। সে ওই ব্যক্তিকে এসে একটা চড় মেরে বসে আর বলে ভুলেও যেন সে তাকে লুজার না বলে। এরপরই এখানে সকলের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। যখনই সেই গুন্ডারা গুলি করতে যাবে তখনই শোভা আগারওয়ালের সামনে থেকে একটা বন্দুক উঠিয়ে নেয়
আর একের পর এক ফায়ারিং করতে থাকে। এখানে তাদের মধ্যে বেশ ফাইটিং হয়। শোভার ফায়ারিং এর ফলে সেই গুন্ডারা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। সকলেই তো শোভার এই রূপ দেখে অনেক বেশি শকড হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখি আগরওয়াল মিশ্রাকে বন্দুক দিয়ে দেয়, সেই সাথে তার ফাইলটাও মিশ্রাকে দিয়ে বলে সে যেন ফাইলটা সাইন করে তাকে পাঠিয়ে দেয়। তখন শোভা বলে তারও একটা বন্দুক লাগবে। শোভার ফায়ারিং দেখে তো এমনিতেই সকলে ভয় পেয়ে গিয়েছিল, তাই আগরওয়াল আর কথা না বাড়িয়ে চুপচাপ শোভাকে একটা বন্দুক দিয়ে দেয়। এরপর আগরওয়াল মিশ্রাকে বলে তার এখন আরো বেশি সিকিউরিটির প্রয়োজন। সে মিশ্রাকে তার বন্ধু এহসান ভাইয়ের সাথে দেখা করার পরামর্শ দেয়। পরের দিন অফিসে মিশ্রা আগরওয়ালের সেই ফাইল চেক না করেই সেখানে সাইন করে দেয়। সে ওই ফাইলে স্ট্যাম্প মারতে যাবে, তখনই লতা এসে তাকে এমনটা করতে দেখে ফেলে। তাই সে মিশ্রাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে মিশ্রা তাকে ছাদে নিয়ে আসে। এরপর তাকে বন্দুক দেখিয়ে বলে তাকে নিজের সিকিউরিটির জন্য এসব করতেই হবে। তখন লতা বলে সে মিশ্রার সাথে রয়েছে, সেই ফাইলটা অ্যাপ্রুভ করে দিবে। মিশ্রা যেন কোনো চিন্তা না করে। অন্যদিকে হায়দার আলী বিনীতকে পুলিশ স্টেশনে ডেকে পাঠিয়েছিল নিজের জিম ট্রেনিং করার জন্য, যেখানে সে বিনীতকে দেখিয়ে একজন চোরকে খুব বাজেভাবে টর্চার করতে থাকে। সে ওই চোরকে মারতে মারতে বলতে থাকে যদি সে সত্যিটা আর না বলে তবে সে তাকে আরো পেটাবে। মূলত হায়দার আলী বিনীতকে ভয় দেখানোর জন্যই এমনটা করছিল। বিনীত তো এসব দেখে সত্যিই ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা মিশ্রা আর শম্ভুকে এহসানের সাথে দেখা করতে দেখি। এখানে শম্ভু এহসানকে বলতে থাকে মিশ্রাকে সিকিউরিটি দেওয়ার ব্যাপারে। জবাবে এহসান বলে এতে তার কি লাভ হবে। তখনই সেখানে এহসানের স্ত্রী চলে আসে, আর মিশ্রাকে সেখানে দেখেই তো সে চমকে যায়। এখানে আমরা জানতে পারি এহসানের স্ত্রীও মিশ্রার একজন ক্লায়েন্ট ছিল। এই বিষয়টা শোভাও লক্ষ্য করে। সে বাহানা দিয়ে সাইডে আসে এহসানের স্ত্রীর সাথে কথা বলার জন্য। সে এহসানের স্ত্রীকে বলতে থাকে সে খুব ভালোভাবেই জানে এহসানের স্ত্রী সিএ টপারের ক্লায়েন্ট, আর তার থেকে সার্ভিসও নিয়েছে। সে আরো বলে যদি সে তোমাকে একদিন হলেও স্যাটিসফাই করে থাকে তবে এখন তাকে সাহায্য করো, কেননা সত্যি সে অনেক বিপদে রয়েছে। এরপর তারা একসাথে খাবার খেতে বসে। খাবার খাওয়ার সময় এহসানের স্ত্রী কথায় কথায় এহসানকে বলে তার অবশ্যই এদের সাহায্য করা উচিত। এই সময় শোভা বলতে থাকে এহসানের যে ফাইল আটকে রয়েছে সেটা মিশ্রা ক্লিয়ার করে দিতে পারে। তাদের কথা শুনে এহসানও এই বিষয়টা নিয়ে ভাবতে থাকে। ফাইনালি সে মিশ্রাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সে জানায় আগামীকাল থেকে তার একজন লোক সবসময় মিশ্রার সাথে থাকবে তার সিকিউরিটির জন্য। পরদিন অফিসে গেলে মিশ্রার কাছে এহসানের ফাইল আসে, আর এই ফাইলেও মিশ্রা না দেখেই সাইন করে দেয়, আর লতাও সেটাতে অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এরপর মিশ্রা আবারও ওয়েবসাইটে নিজের প্রোফাইল ওপেন করে ফেলে। এখন সে আবারও সেই সার্ভিস দিতে হোটেলে চলে যায়। তো যখন সে হোটেলে যায় তখন তার সাথে এহসানের পাঠানো দুজন লোকও ছিল তাকে সিকিউরিটি দেওয়ার জন্য। তো যখন সে তার ক্লায়েন্টের কাছে পৌঁছায় তখন ওই মহিলা মিশ্রার সাথে আরো দুজন ব্যক্তিকে আসতে দেখে বেশ ঘাবড়ে যায়, আর সে তার সার্ভিসটাই ক্যান্সেল করে দেয়। সে আরো বলে এভাবে দলবল নিয়ে সার্ভিস দিতে আসলে কেউই তোমার সার্ভিস নিবে না। এতে করে মিশ্রা বেশ রেগে যায়। তাই সে ওই ব্যক্তিদের বলে এর পরের বার থেকে সিকিউরিটির জন্য তারা যেন দূরে দাঁড়িয়ে থাকে, তার সাথে না আসে। এতে তার অনেক বেশি সমস্যা হচ্ছে। এদিকে রাজা বিন্দির কাছে এসে বলতে থাকে সে কি বিন্দির জন্য ডান্স করে দেখাবে। মূলত রাজা বিন্দিকে অন্য কারো সাথে দেখে এখন তাকে হারানোর ভয় পাচ্ছিল, তাই সে বিন্দিকে খুশি করার জন্য তার সামনে নাচতেও থাকে এবার। কিন্তু এখন তো বিন্দি তাকে আর পাত্তা দেয় না। এরপর সে আয়নার সামনে এসে নিজের রাগ কমানোর চেষ্টা করে। রাজা তখন ডেঞ্জাকে ফোন করে বলে সে যেন যে করেই হোক বিন্দিকে সার্ভিস দেওয়া সেই ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করে। সে কিছুতেই মানতে পারছে না তার বউয়ের সাথে অন্য কেউ এসব করেছে যেগুলো তার করার কথা ছিল। তো পাশে শুয়ে থেকে বিন্দিও এই সব কথা শুনতে থাকে। পরদিন সকালবেলা বিন্দি ডেঞ্জাকে ফোন করে বলে সে রাজাকে সারপ্রাইজ দিতে চায়, তাই সে একটা হোটেলে যেতে চাচ্ছে সারপ্রাইজ প্ল্যান করার জন্য। ডেঞ্জা জানায় সেও বিন্দিকে সাহায্য করতে তার সাথে যাবে। এরপর বিন্দি মিশ্রাকে ফোন করে বলে তার সাথে হোটেলে যে ব্যক্তি আসবে সেই মিশ্রাকে মারার জন্য খুঁজছে, তাই মিশ্রা যেন আজ তাকে দেখে নেয় যাতে করে সে তার থেকে বাঁচতে পারে।
পরবর্তীতে মিশ্রা অনেকগুলো কেক নিয়ে সেই হোটেলে পৌঁছে যায়, যাতে করে কেকের স্যাম্পল দেখানোর নাম করে সেই ব্যক্তিকে সে দেখে নিতে পারে। এখানে তার সাথে এহসানের 2 সিকিউরিটির লোকও ছিল। এদিকে বিন্দি ডেঞ্চাকে নিয়ে হোটেলে চলে আসে। তখনই সেখানে রাজাও চলে আসে, যে কিনা নিজেও বিন্দিকে সারপ্রাইজ দিতে এসেছিল। সে বিন্দিকে বলে ডেঞ্চা তাকে আগেই জানিয়ে দিয়েছিল বিন্দি তার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে, তাই সে এখানে চলে এসেছে। আর আজ তারা এখানেই ডিনার করবে, দুজন মিলে অনেক ভালো টাইম স্পেন্ড করবে। তো দেখা যায় তখনই মিশ্রা সেখানে চলে আসে। তখন বিন্দি রাজাকে ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে উঠে যায়, আর মিশ্রাকে গিয়ে বলে তার সাথে তার হাজবেন্ডও এখানে চলে এসেছে। সে জানতো না যে সে এখানে এইভাবে চলে আসবে। আর যখন সে হোটেলে প্রবেশ করেছিল, তার পেছনে যেই ব্যক্তি ছিল মূলত সেই মিশ্রাকে খুঁজছে। তো যখন বিন্দি মিশ্রাকে এই সব কথা বলছিল, তখনই সেখানে রাজা চলে আসে। বিন্দি তখন কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলতে থাকে সে রাজাকে, যার কেক খাইয়েছিল আর নিজের দোকানে রাখার ব্যাপারে পরামর্শ দিয়েছিল, এই সেই ব্যক্তি। আর সে এখানে কেকের অর্ডার পৌঁছে দিতে এসেছে। তো এখানে রাজাও মিশ্রার কেকের অনেক প্রশংসা করতে থাকে, আর সে মিশ্রার কাছ থেকে তার কেকের স্যাম্পলও নিয়ে নেয়। মিশ্রা তো ভয়ে রাজাকে মানাও করতে পারে না। এরপর ডেঞ্চা সেই সব কেকের বক্স রাজার গাড়িতে রেখে দেয়, আর এটা এহসানের লোকেরাও দেখে ফেলে। অন্যদিকে রাজা মিশ্রাকে একসাথে মদ খাওয়ার অফার করে। মিশ্রাও তাকে আর মানা করতে পারে না, আর তারা একসাথে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এরপর তারা ড্রাঙ্ক হয়ে নিজের ভেতরের সমস্ত টেনশনের কথা একে অপরকে বলতে থাকে। যেহেতু কারোরই কোনো হুঁশ ছিল না, তাই কেউ বুঝতে পারছিল না কে কি বলছে। তখনই রাজা বলে লাপ্পুকে মার্ডার করা সেই ব্যক্তিকে তারা ছাড়বে না। আর ডেঞ্চা মিশ্রার হাতের ট্যাটু দেখে বলতে থাকে এরকম ট্যাটুই সেই মার্ডারারের হাতেও ছিল। এরপর তারা 3 জন একসাথে ওয়াশরুমে চলে যায়। তখনই সেখানে এহসানের লোক চলে আসে, যারা শুধুমাত্র মিশ্রাকে সিকিউরিটি দেওয়ার জন্য এখানে এসেছিল। তারা এসেই ডেঞ্চাকে মারতে শুরু করে, কেননা এর আগে ডেঞ্চা তারই পা ভেঙে দিয়েছিল, আর সে তার প্রতিশোধ নিতেই এখানে তাকে মারতে এসেছে। সে এসেই ডেঞ্চার উপরে ফায়ারিং শুরু করে দেয়। রাজা আর ডেঞ্চাও ড্রাঙ্ক অবস্থাতেই গুলি চালাতে থাকে। এই সময় বিন্দিও সেখানে চলে আসে, আর মিশ্রাকে সাইডে নিয়ে তার মাথায় পানি ঢেলে তার হুঁশ ফিরিয়ে আনে। এরপর আমরা মিশ্রাকে এহসানের লোকেদের সাথে গাড়িতে করে বাড়ি ফিরতে দেখি। মিশ্রা আজ তার সাথে ঘটে যাওয়া বিষয় নিয়ে বেশ আতঙ্কিত হয়েছিল। তো বাড়ি ফেরার পর তার শাশুড়ি আবারও তাকে জেরা করতে শুরু করে যে কেন সে এত রাত করে বাড়ি ফিরেছে, সে বাইরে এমন কি করে যে প্রায় দিনই তার রাত হয় আসতে। তখন মিশ্রা বিরক্ত হয়ে নিজের শাশুড়িকে বন্দুক দেখিয়ে বলে যদি সে আর কোনো প্রশ্ন করে তবে সে এই বন্দুক দিয়েই তাকে এখানে মেরে ফেলবে। সে তাকে আরো হুমকি দিতে থাকে। তখনই সেখানে আশোকলতা চলে আসে। তখন মিশ্রা তাকে দেখে নিজের শাশুড়িকে পানি দিয়ে বলতে থাকে সে পানি খেতে চাইছিল, তাই মিশ্রা তাকে পানি দিচ্ছিল। মিশ্রার শাশুড়ি তো এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সে আর কিছু না বলে চুপচাপ পুরো পানিটাই খেয়ে ফেলে। পরদিন মিশ্রা নিজের ট্যাটু রিমুভ করার জন্য একটা স্থানে চলে আসে, যাতে করে সেই ট্যাটুর জন্য ধরা না পড়ে। অন্যদিকে হায়দার আলী আর ম্যাথিউ হোটেলের ওয়াশরুমে হওয়া ফাইটিং এর ব্যাপারে রাজাকে এসে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু রাজা তাদের এই ব্যাপারে কিছুই বলে না। তখনই সে রাজার দোকানে রাখা সেই কেক দেখতে পায়, যেটা রাজা মিশ্রার থেকে স্যাম্পল হিসেবে এনেছিল। সে সেখান থেকে কিছুটা কেক নিয়ে খেতে থাকে, আর সে ওই কেকের অনেক বেশি প্রশংসাও করতে থাকে। সে রাজাকে জিজ্ঞেস করে এত মজাদার কেক রাজা কবে থেকে বানানো শুরু করেছে। রাজা তখন খুশি হয়ে জানায় এটা তার স্ত্রীর পছন্দের কেক। সে বাইরের এক ব্যক্তি থেকে এই কেক আনিয়ে নেয়। সে তো শুধুমাত্র স্যাম্পলের জন্য এটা দোকানে রেখেছে। তো হায়দার আলী আর কিচ্ছু না বলে কেক নিয়ে সেখান থেকে চলে যায়। তো পুলিশ স্টেশনে এসে যখন তারা ওই কেক খাচ্ছিল, তখন হায়দার আলী ম্যাথিউকে বলতে থাকে এই কেকের স্বাদ সেই মার্ডার হওয়া হোটেল রুমের কেকের স্বাদের মতো, তাই না? তো এরপরই তারা সন্দেহ করতে থাকে নিশ্চয়ই সেই মার্ডারের সাথে রাজার স্ত্রীর কোনো না কোনো সম্পর্ক রয়েছে। তাই তারা এবার রাজার স্ত্রীকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এদিকে মিশ্রা নিজের ট্যাটুতে অন্য ডিজাইন করে নিয়েছিল। রাতে যখন সে ওই পানের দোকানে যায়, তখন ওই পানওয়ালা তাকে বন্দুক দিয়ে বলতে থাকে সে বন্দুকে
বন্দুকের ব্যবস্থা করে ফেলেছে, যেটা মিশ্রা তাকে করতে বলেছিল। তখনই সেখানে আশোকলতা চলে আসে আর দোকানদারের হাতে বন্দুক দেখে, যেটা সে মিশ্রাকে দিচ্ছিল। মিশ্রাও তখন আশোকলতাকে দেখে ফেলে, তাই সে নাটক করে দোকানদারকে বলতে থাকে সে বন্দুকের কথা কখন তাকে বলেছে, সে তো ঘোড়ার কথা বলেছিল। সামনেই তার স্ত্রীর জন্মদিন, আর সে তার জন্য একটা ঘোড়া গিফট করতে চেয়েছিল, আর এটাই তো সে দোকানদারকে বলেছিল যে একটা ঘোড়া জোগাড় করতে। তো দূর থেকে আশোকলতা এসব কথা শুনে যেন তার জানে জান ফিরে পায়। সে তো ভয় পেয়ে গিয়েছিল যে তার হাজবেন্ড এগুলো কি করছে। অপরদিকে আমরা বিন্দিকে পুলিশ স্টেশনে দেখি, যাকে কিনা পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু বিন্দি তাদের কথার কোনো জবাব দিচ্ছিল না। তখনই ম্যাথিউ মার্ডার স্পটে পাওয়া পায়েলের ভাঙা টুকরোর সাথে বিন্দির পায়েলের ম্যাচ করিয়ে দেখতে পায় সেই ভাঙা টুকরোর সাথে তার পায়েলের ভাঙা অংশ মিলে গিয়েছে। তখনই হায়দার আলী বলতে থাকে বিন্দি সেদিন লাপ্পুর সাথে হোটেলে ছিল, আর তার সাথে লাপ্পুর অবৈধ সম্পর্ক ছিল। আর রাজা যখন এই ব্যাপারে জেনে যায়, এরপর সে হোটেলে গিয়ে লাপ্পুকে মেরে ফেলে। তার তো এটাই মনে হয়, তাই সে বিন্দিকে বলে যদি সে এই কথা স্বীকার করে নেয় তবে তারা বিন্দির কোনো ক্ষতি হতে দিবে না, আর রাজা জেলে চলে যাবে। বিন্দি তখন তাদের কথা শুনে কিছু একটা ভাবতে থাকে। এরপর সে মিশ্রার সাথে দেখা করে, সে মিশ্রাকে তার সাথে কোথাও পালিয়ে যেতে বলে। এরপর সে পুলিশের বলা কথাগুলো তাকে বলে, কিন্তু মিশ্রা তাকে মানা করে দেয় আর বলে সে নিজের স্ত্রী পরিবার নিয়ে অনেক বেশি খুশি আছে, তাই সে তাদেরকে ছেড়ে কোথাও যাবে না। সে তাদেরকে খুব ভালোবাসে। সে তো বিন্দিকে শুধুমাত্র নিজের সার্ভিস দিয়েছে আর এর বিনিময়ে টাকাও নিয়েছে। বিন্দির জন্য তার মনে এর থেকে বেশি কিছুই নেই। এসব কথা বলেই মিশ্রা সেখান থেকে চলে যায়, আর বিন্দিরও তো মনটা আবারও ভেঙে যায়। সে তার স্বামীর কাছ থেকে তো কিছুই পায়নি, আর যার কাছ থেকে পেয়েছিল সেও তাকে ভালোবাসে না। এই সব কিছু ভেবে সে খুবই কষ্ট পেতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি বিন্দি ডেঞ্চাকে বাড়িতে ডেকে পাঠায়। সে তাকে নিজের দুঃখের কথা বলতে থাকে। তখন ডেঞ্চাও নিজের দুঃখের কথা বিন্দিকে জানায়। সে জানায় লাপ্পু আর ডেঞ্চা একই গ্রামে বেড়ে উঠেছে, তারা শুধুমাত্র বন্ধু ছিল না, তারা একে অপরকে ভালোবাসতো। কিন্তু এই সমাজ তাদের ভালোবাসা মেনে নিবে না বলে তারা এই শহরে পালিয়ে এসেছিল, আর এখানে এসেই তাদের রাজার সাথে দেখা হয়। তারপর থেকে তারা এখানে একসাথেই থাকতো, তাদের জীবনটাও সুন্দর হয়ে গিয়েছিল। কিন্তু এখন তো সব শেষ। বিন্দি তো তার কাছ থেকে এই সব কথা শুনে পুরোপুরি শকড হয়ে যায়। এরপর বিন্দি সিএ টপারের ব্যাপারেও তাকে জানায়। সে বলে ওই ব্যক্তিই আমাকে সার্ভিস দিত, কিন্তু তার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করার পরে সে আমাকে ফিরিয়ে দিয়েছে। বিন্দি এটাও জানিয়ে দেয় এটা সেই ব্যক্তি যে কিনা তাদের সাথে সেদিন রাতে ড্রিঙ্ক করেছিল। সে ডেঞ্চাকে বলে সে যেন তাকে গিয়ে ধরে ফেলে, কেননা সে তার মন ভেঙে দিয়েছে। এসব শুনে তো ডেঞ্চারও মাথা ঘুরে যায়। এদিকে অফিসে মিস্টার বস পরপর দুটো ফাইল চেক না করেই সাইন করার জন্য তার বিরুদ্ধে ইনকোয়ারি বসিয়ে দিয়েছিল, আর সে লতাকেও পানিশ করে। ফাইনালি বস মিশ্রাকে সাসপেন্ড করে দেয়। অন্যদিকে সেই ফরেন্সিক ল্যাবের ডক্টর জানায় এখানে অনেক লোকের সিমেনের ডিএনএ পাওয়া গেছে, তাই এটা শনাক্ত করা সম্ভব নয় যে মার্ডারার মূলত কে। অপরদিকে ডেঞ্চা বিন্দিকে এসে জানায় সে মিশ্রাকে কোথাও খুঁজে পাচ্ছে না। বিন্দি তখন তাকে পুলিশের উপরে নজর রাখতে বলে, কেননা পুলিশও তাকে খুঁজছিল। তো কিছুক্ষণ পরেই সেখানে রাজা চলে আসে। রাজা বিন্দিকে একসাথে ডান্স করার অফার করে। তারা একসাথে অনেক ডান্সও করে, আর দুজনেই আজ বেশ খুশি ছিল। এখানে আমরা দেখতে পাই তাদের মধ্যে সম্পর্ক আবারও ভালো হচ্ছে। পরদিন থেকে ডেঞ্চা পুলিশের উপর নজর রাখতে শুরু করে। সে পুলিশ স্টেশনে আসা সকল ব্যক্তির ছবি তুলে বিন্দিকে পাঠাতে থাকে, কিন্তু কিছুতেই তারা মিশ্রাকে খুঁজে পায় না। অপরদিকে আমরা পুলিশ হায়দার আলীকে বিনীতের সাথে দেখা করতে দেখি। হায়দার আলী বিনীতকে বলছিল সে খুনি, এটা হায়দার ভালোভাবেই বুঝতে পেরেছে। আর ওই ডিএনএ স্যাম্পেলে বিনীতেরও ডিএনএ পাওয়া গেছে। বিনীত তখন মিশ্রার নাম বলতেই যাবে, তখনই সেখানে ডেঞ্চা চলে আসে আর বিনীতকে সেখান থেকে উঠিয়ে নেয়, কেননা খুনিকে সেই প্রথম মারতে চেয়েছিল। এরপর ডেঞ্চা বিনীতকে গাড়িতে উঠিয়ে বন্দুক দেখিয়ে বলে সে যেন ফোন করে মিশ্রাকে ডেকে পাঠায়। বিনীত তখন মিশ্রাকে ফোন করে তার অ্যাড্রেস জেনে নেয়। এদিকে ডেঞ্চা রাজা আর বিন্দিকেও এই ব্যাপারে জানিয়ে দেয়। এরপর আমরা মিশ্রার পুরো পরিবারকে দেখি, যারা কোনো একটা অনুষ্ঠানে এসেছিল। সেখানে ওই দোকানদার সত্যিকারের ঘোড়া নিয়ে চলে আসে, কেননা সে ভেবেছিল সত্যিই হয়তো মিশ্রা নিজের স্ত্রীকে আসল ঘোড়া দিয়ে সারপ্রাইজ দিতে চায়।
তো কিছুক্ষণ পরেই বিনীতকে নিয়ে ডেঞ্চা সেখানে চলে আসে আর ফায়ারিং করতে থাকে। বিনীত সেখানে এসেই মিশ্রাকে দেখে ফেলে, কিন্তু তবুও সে বলে এখানে সে মিশ্রাকে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পরেই সেখানে রাজা আর বিন্দি চলে আসে। মিশ্রা নিজের সিকিউরিটির জন্য রাখা এহসানের লোকদের দ্রুত সেখানে ডেকে পাঠায়। কিছুক্ষণ পরে সেখানে পুলিশ চলে আসে। এখানে তাদের সবার মধ্যে বেশ গোলাগুলি শুরু হয়ে যায়। পরিবেশ কিছুটা শান্ত হলে হায়দার আলী মাইকিং করে বলতে থাকে বিনীত যদি তার কাছে এসে সারেন্ডার করে তবে সে তাকে শাস্তি দেবে না। এখানে মূলত হায়দার আলী বিনীতকেই মার্ডারার ভাবছিল। বিনীত তখন মিশ্রাকে বলে মিশ্রা তার বন্ধু আর সে তাকে বাঁচানোর জন্য পুলিশের কাছে যাবে। এই কথা বলেই সে পুলিশের কাছে চলে যায়। তখনই বিন্দি এসে মিশ্রার দিকে বন্দুক তাক করে আর আশোকলতা বিন্দির দিকে বন্দুক তাক করে। এখানে ফাইনালি মিশ্রার সার্ভিসের কথা আশোকলতার কাছে রিভিল হয়। বিন্দি জানায় তার কেকে ফ্লেভার অ্যাড করার ব্যাপারে সেই সাজেস্ট করেছিল। এটা শুনে তো আশোকলতা শকড হয়ে যায়। তখনই সেখানে আবারও গোলাগুলি শুরু হয়ে যায়। বিন্দি দৌড়ে রাজার কাছে চলে আসে। এখানে রাজা বিন্দিকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে। বিন্দিও রাজাকে আবারও ভালোবাসতে শুরু করেছিল। এদিকে বিনীত যখন হায়দার আলীর কাছে যাচ্ছিল তখন তার গুলি লাগায় সে সেখানেই বেহুশ হয়ে যায়। ডেঞ্চাও মিশ্রাকে গুলি করতে যায়, কিন্তু তখনই তার বিন্দির বলা কথা মনে পড়ে যে তাকে বলেছিল মিশ্রা কত ভালো মানুষ, তাই সে তাকে গুলি করতে পারে না। কিন্তু এই সময়ই রাজার গুলি লেগে যায়। তারা রাজাকে নিয়ে তাই দ্রুত সেখান থেকে চলে যায় আর মিশ্রা সেই ঘোড়াতে করে নিজের পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে হসপিটালে যখন রাজার জ্ঞান ফেরে তখন সে ডেঞ্চাকে বলে এখন তো সে জানে তাই না যে লাপ্পুকে কে মেরেছে, তাই সে যেন তাকে গিয়ে খুন করে আসে। কিন্তু ডেঞ্চা এমনটা করতে নিষেধ করে দেয়। এই সময় আমরা দেখতে পাই মিশ্রা যখন তার পরিবারকে নিয়ে ঘোড়ায় করে যাচ্ছিল তখনই সেখানে একটা বড় গাড়ি চলে আসে আর আশোকলতা বাচ্চাদের নিয়ে ঘোড়া থেকে নেমে পড়ে আর সেই গাড়িতে চড়ে বসে। মিশ্রা তো এটা দেখে অবাক হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। আর তারা সেখান থেকে চলে যাওয়ার পর মিশ্রাও নিজের ঘোড়া নিয়ে একা একাই সেখান থেকে চলে যেতে থাকে। আর এই সাসপেন্সের মধ্য দিয়েই এই গল্পটাও এখানে শেষ হয়। তবে এখানে কিছু প্রশ্ন থেকেই যায় যে আশোকলতা কার সাথে চলে গেল? সেও কি মিশ্রাকে ধোঁকা দিচ্ছিল? আর সেই বিনীতিরে বা কি হলো? আর মিশ্রাও বা এর পরবর্তীতে কি করতে চলেছে? এই সবই হয়তো আমরা জানতে পারবো এর পরবর্তী সিজনে, যেটা এখনো রিলিজ হয়নি। তবে সেটা যখনই রিলিজ হবে আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো এই তো ছিল আজকের গল্প, যেখানে দেখানো হয়েছে অভাবে পড়লে মানুষ কতটা নিচে নামতে পারে। মানুষ তার সততার কথাও ভুলে যায়, আর এর ফলে মানুষের জীবন যে নরকে পরিণত হয় সেটাও এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।